সবাই হবে সেটা আমি আগেই ঘোষণা করেছিলাম। আপনাদের প্রত্যেককে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, আপনারা ক্লাস নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা এই মাসের মধ্যে সমস্ত যে লাইভ ক্লাসগুলো আছে সমস্ত শেষ করব। আরেকটি বিষয় আপনাদের ক্লাসের শুরুতেই জানিয়ে দিই, আপনারা জানেন যারা নতুন আছেন বা যারা পূর্বে থেকে আছেন প্রত্যেককে বলে দিই, আপনারা কেউ আপনাদের মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরাটি ওপেন করবেন না আপনাদের ফোনের, তাহলে সমস্যা হবে যারা রেকর্ডিং দেখছেন বা এখন যারা ক্লাস করছেন প্রত্যেকেরই। সুতরাং আমি প্রত্যেককে আবেদন জানাবো আপনাদের যে মাইক্রোফোনটি আছে প্লিজ অফ রাখবেন। দু একজনের মাইক্রোফোন খোলা আছে, প্লিজ আপনারা অফ রাখবেন মাইক্রোফোনটি। ওকে, থ্যাংক ইউ। তো এবার আমরা যেটা আলোচনা করছিলাম, স্যার আপনার কথাগুলো খুব মোটা মোটা আসছে, একটু মনে হয় প্রবলেম হচ্ছে। কথাটা ভালো শোনা যাচ্ছে না, কথাগুলো মোটা মোটা শুনতে লাগছে, মোটামোটা লাগছে। স্পষ্ট আসছে না। প্রথমে যেমন স্পষ্ট আসছিল, হ্যাঁ বলছি যে কথাগুলো একটু প্রথমে ফাটাফাটি স্পষ্ট আসছে আসছিল, তো। এখন ঠিকঠাক আসছে না। সে সাউন্ডটা খুব কি হচ্ছে বলুন? আসছে না ক্লিয়ার। না স্যার, ঠিক আছে, নেটওয়ার্কের কথাগুলো প্রবলেম মনে জড়িয়ে হয়, জড়িয়ে রিজয়েন আসছে, করতে বলুন স্পষ্ট তাহলে আসছে না। প্রথমে কিন্তু স্পষ্টই আসছিল, এখন এমনকি আপনার ছবিটাও হালকা ঝাপসা। নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে। বাকিদের সেম সমস্যা? না আমার তো ফুলটাও হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। না স্যার, আমাদেরও হচ্ছে স্যার। স্যার স্যার আপনার আমাদের সবারই হচ্ছে ভয়েস ক্লিয়ার হ্যাঁ আসছে না। স্যার ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনাদেরও কি সেম সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার। না স্যার একটু আওয়াজটা স্যার ঠিকঠাক শুনতে স্যার একটু মোটামুটি শোনা যাচ্ছে, মনে হয় পরে ঠিক হয়ে যাবে। আপনি কন্টিনিউ করেন। হ্যালো, সকলে শুনতে পাচ্ছেন ঠিকঠাক পরিষ্কার? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ওকে, চলুন। তো প্রত্যেককে আমি অনুরোধ জানাবো আপনাদের মাইক্রোফোনটা প্লিজ অফ রাখবেন। একই সঙ্গে আমি যেটা বলছিলাম, আমাদের ক্লাস এখন প্রত্যেক দিন হবে, অর্থাৎ সপ্তাহে 7 দিন আমাদের ক্লাস হবে। এবং প্লিজ মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ। এবং আমি ম্যাডাম যেরকম স্যার, উনি আগের দিনেও এরকম ওপেন করে রেখে দিয়েছিলেন। আরে কাইন্ডলি একটু অফ রাখবেন প্লিজ। হ্যাঁ স্যার, মাইক্রোফোনটা অফ করতে বলুন, না হলে আমি কতবার বলবো অনুমানের মাইক্রোফোনটা অফ ক্লাসটা করতে? করতে প্রচন্ড আপনারা যদি অসুবিধা না হয়েছিল। শোনেন, মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ। ওকে, তো যেটা বলছিলাম, এখন থেকে আমাদের ক্লাস প্রত্যেক দিন থাকবে। আমার ক্লাসগুলো সন্ধ্যা 7টা নাগাদ হবে, ঠিক আছে? ম্যাডাম যেরকম ক্লাস নেই শনি রবিবার, ওনার ক্লাস হবে দুপুরের দিকে লাইভ ক্লাস। এবং আমার ক্লাসটা ওই দুটো দিন বাদে আমি প্রত্যেক দিন ক্লাস নেব। আমাদের যে ক্লাসগুলো এখনো বাকি রয়েছে এথিক্সের এবং ভারতীয় দর্শনের, কয়েকটি টপিক এখন আমাদের বাকি রয়েছে, আমাদের 4-5 দিন লাগবে ভারতীয় দর্শনটা। আর বাকি এথিক্সের ক্লাসটাও আমি নিয়ে নেব, চিন্তা করার স্যার तो কোনো কারণ আপনাকে নেই। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? আমি আঙ্গুরও বলছি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে হবে না এখন। আপনার যদি সমস্যা হয় আপনি পরে দেখে নেবেন রেকর্ডিং ভিডিও। তো যেটা বলছিলাম, আমার ক্লাস কিন্তু প্রত্যেক দিন এখন থেকে আসবে। আজকে এসছে, আগামীকালও আসবে ক্লাস, এবং প্রতিনিয়ত সোম থেকে রবি প্রত্যেক দিনে আমাদের ক্লাস হবে। এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আপনার আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় যোগ দর্শন। আমরা সাংখ্য দর্শনের উপর একটা ভিডিও নিয়ে এসেছি, আরো দু একটা ভিডিও আসবে সাংখ্য এই অংশের উপরে, ঠিক আছে? তো একটু ওয়েট করুন প্লিজ, একটু ওয়েট করুন। শুনতে পাচ্ছি সবাই? হ্যালো, একটু রেসপন্স করুন প্লিজ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার আপনার অন্যদিন যেভাবে পরিষ্কার হ্যাঁ কথা স্যার, শোনা শোনা যায়, যাচ্ছে। আজকে সেভাবে পরিষ্কার আসছে না। মনে হচ্ছে আপনার মাইক্রোফোনে কেমন একটা মাঝে মধ্যে ঘ ঘ করে আওয়াজ করছে। অন্যদিনে আরো বেটার শোনা যায়।
শোনা যাচ্ছে না ভালো করে, মানে একটা কেমন আওয়াজ হচ্ছে। আপনারা যারা একবার যুক্ত হয়েছেন আর যুক্ত হয় না প্লিজ, আপনারা দুটোতেই যুক্ত হবেন না। আপনারা যারা প্রথম লিঙ্কে যুক্ত হয়েছেন তারা আর দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন না প্লিজ। কয়েকজন ব্যক্তিবর্গ আছেন যারা প্রথম লিঙ্কে আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরও সুদীপ্তা ঘোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সুদীপ্তা ঘোষ, হ্যালো সুদীপ্তা ঘোষ, সুদীপ্তা ঘোষ, হ্যালো সুদীপ্তা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ স্যার, এবার পাচ্ছি ঠিকঠাক স্যার, শোনা পাচ্ছি। যাচ্ছে। সুদীপ্তা ঘোষ, হ্যাঁ, স্যার, সুদীপ্তা ঘোষ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ঠিকঠাক। সুদীপ্তা ঘোষ, সুদীপ্তা ঘোষ, লজ্জার কিছু নাই, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, তুমি দুটোতে জয়েন হচ্ছ কেন? তুমি তো একটাতে জয়েন হয়ে আছো। আমি বুঝতে পারিনি স্যার, ভেবেছি এখান থেকে আমার না লিভ করে sense তো ওটাতে রাখতে হবে, জয়েন বুঝতে করতে পারি না আবার কি আমি দুটো দিচ্ছি বলে দুটোতে যুক্ত হয়ে যেতে হবে নাকি? এরকম অনেকে করছেন। ঠিক আছে। আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের অনুরোধ করছি, আপনারা দুটোতে যুক্ত হবেন না। অনেকে প্রথম লিঙ্কে যুক্ত হতে পারছে না বলে আমি আরো একটা লিঙ্ক দিলাম, এমন নয় যে সাউন্ডের সমস্যার জন্য। যাই হোক, আপনারা দুবার কিন্তু কেউ লিঙ্কে যুক্ত হবেন না প্লিজ, আপনাদের অনুরোধ করছি। অনেকে আছেন যারা প্রথম লিঙ্কে ভর্তি হয়ে যাওয়ার পরেও যুক্ত হতে পারছে না, তাদের জন্য আমি দ্বিতীয় লিঙ্কটা দিলাম। ঠিক আছে, চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো যেটা বলছিলাম, আমরা আর যারা ইতিমধ্যে দুটো লিঙ্কে যুক্ত হয়ে গিয়েছেন, আমি তো দেখা সম্ভব নয় কে কোনটাতে যুক্ত হচ্ছে, তো আপনারা একটা থেকে প্লিজ লেফট করে যাবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। এবার যেটা আমি আলোচনা করছিলাম, আমার ক্লাস প্রত্যেক দিনে আসবে এখন, আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দু একটা কথা বলে আমি শুরু করছি। তো আর ফর্ম ফিল আপ বিষয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন। অ্যাকচুয়ালি আমি ফর্ম ফিল আপ বিষয়ে খুব একটা বেশি জানি না, তাই আমাকে জিজ্ঞেস করাটা মানে নিরর্থক। তবে অনেকে জিজ্ঞেস করেছেন, উত্তর দিয়েছি। তো হ্যাঁ, ফর্ম ফিল আপ বিষয়ে আমাকে বেশি কিছু জিজ্ঞেস করবেন আমি বলতে পারবো না। আর কারো কিছু জিজ্ঞাসা ছিল এই বিষয়ে। আর এমসিকিউ, মক টেস্ট বা পিডিএফ নোটস নিয়ে যারা আমাকে ফোন করছেন বা এসএমএস করছেন, তাদের কাছেও আমি একটা বার্তা দিচ্ছি, দায়িত্ব আমি নিয়েছি। আমি সমস্ত কিছু আপনাদের প্রোভাইড করব। তবে এমন নয় যে পরীক্ষার 7 দিন আগে সব কিছু প্রোভাইড করবো, এমনও নয়। পরীক্ষার বহুদিন আগে থেকেই আমি আপনাদের সমস্ত কিছু দিয়ে দেবো। আপনারা যথারীতি প্র্যাকটিস করতে পারবেন এবং যথারীতি আপনারা কিন্তু পরীক্ষাতে আপনি তার বহু পূর্বেই প্রস্তুত থাকবেন। এ বিষয়ে আমি আপনাদের আশ্বস্ত করছি। আমি কাজ করছি এবং আপনাদের কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। এমসিকিউ অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে, ভারতীয় দর্শনটা দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমি এমসিকিউটা সমগ্রটা আপনাদের দিয়ে দেবো, কোনো চিন্তা করার কারণ নেই। এবং সময়ের অভাবে আমি আপনাদের কিছু আমার নিজের হাতের লেখা কিছু নোটস আপনাদের প্রোভাইড করেছি। যদি কারোর সমস্যা থাকে কোথাও বুঝতে, আমাকে ডাইরেক্ট ফোন করবেন বা ছবি তুলে পাঠাবেন, আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এই মুহূর্তে ওই নোটসগুলো এখন আর টাইপিং করার সময় আমি পাচ্ছি না।
ফলত একটু আপনারা পড়ুন। যদি কোথাও কারো সমস্যা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি সলিউশন করে দেবো। ওকে, এবার কথা হচ্ছে আমাদের ক্লাসে এবার আমি আসি। দায়িত্ব আমি যখন নিয়েছি বা এটা যখন শুরু করেছি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, আমার ওপর সম্পূর্ণ আস্থা রাখুন। আমি যা যা পড়িয়েছি বা যা যা পড়াচ্ছি, যা যা নোটস দিচ্ছি, নিশ্চিন্তে থাকুন। যা এমসিকিউ দিচ্ছি খুব ভালো করে প্র্যাকটিস করুন, ঠিক আছে? এরপরে আমাদের আগস্টের একদম 1 তারিখ থেকে আমরা শুরু করব আপনার মক টেস্ট, ঠিক আছে? 30 দিনে 30টা মক টেস্ট আমরা রাখবো। প্রত্যেক দিন সকালে একটা করে মক টেস্ট আমি দিয়ে দেবো। সারাদিন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, মানে পরীক্ষা দেবেন, এবং সন্ধ্যার দিকে আমি কিন্তু আপনাদের সেই মক টেস্টের উত্তরটি আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? সুতরাং নিশ্চিন্তে থাকবেন, কোনো অসুবিধা নেই। এইবার যদি কোনো প্রশ্ন নিয়ে আমার যদি সময় হয় বা আমরা যদি সময় পাই, তবে অবশ্যই আরও ডিসকাশন হবে। এবং একই সঙ্গে আরও একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমি যে নোটসগুলো দিয়েছি, এই নোটসগুলোর বাইরেও যদি কিছু এক্সট্রা তথ্য থাকে, অবশ্যই আছে, আমি এখনও স্টাডি করে উঠতে পারিনি, তো সে বিষয়ে আপনাদের নিশ্চিত করছি যে আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি ছোট ছোট নোটের আকারে এক্সট্রা ইনফরমেশান অন্যান্য জায়গা থেকে তুলে আপনাদেরকে প্রদান করে দেবো। যেগুলো দিচ্ছি খুব ভালো করে পড়াশোনা করুন। যে কোনো একটি বা দুটি আপনি এমসিকিউ বই প্র্যাকটিস করতে পারেন। আর যদি কেউ মনে করেন বই নিই তারও কোনো সমস্যা নেই, আমি যে এমসিকিউগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করুন, ঠিক আছে? ওকে, তো চলুন আমরা এবার আমাদের ক্লাসে চলে আসি। হ্যালো হ্যাঁ বলুন, কেউ কিছু বলছেন? স্যার, বলছি কি প্র্যাকটিস সেটের যে কথা বললেন, একটা বইয়ের নাম বললে আর কি ভালো হতো, বুঝতে পারছি না যে কোনটা নিব। হরিপদ রথের বইটা যদি পারেন নিতে পারেন, ঠিক আছে? হরিপদ রথ দর্শন অভিজ্ঞান না সামথিং কিছু একটা আছে এই বইটা। স্যার আমাদের এসএলএসটি দর্শন অভিজ্ঞা হরিপদ রথ, এইচপি রথ, এই বইটা আপনারা সঙ্গে রাখতে পারেন। হিউজ প্রচুর প্রশ্ন আছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, কেউ একজন কিছু বলছিলেন, বলুন, তারপর আমি ক্লাস শুরু করছি। হ্যাঁ স্যার, বলছি স্যার বৈশেষিক দর্শন থেকে বেদান্ত সাথে নোট পাইনি। হ্যাঁ স্যার, বলছি কি হরিপদ মুক্তেশ্বর, কি বললেন? মুক্তেশ্বর বলুন। বৈশেষিক দর্শন আর হরিপদ বেদান্ত কি? দর্শন থেকে নোট পাইনি স্যার এখনো। হ্যালো বেশ স্যার, করেছেন, প্র্যাকটিসের কি? আর বলুন, হরিপদ রথ। বলুন, কেউ কিছু বলছেন? হরিপদ রক। আপনারা কি নোট পেয়েছেন কি নোট পাননি আমি তো জানি, কারণ আমি নোটস প্রদান করেছি। আপনাদের বারবার বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনি বৈশেষিক পাননি কি, কান্টের একটা পার্ট পাননি কি, বেদান্ত পাননি, আমি সব জানি। নোটস আপনাদের সমস্ত কিছু দিয়ে দেবো, আপনি সেই নিশ্চয়তা আপনি রাখতে পারেন, ঠিক আছে? কোনো চিন্তা নেই, আমি কি দিয়েছি না দিয়েছি আমাকে পুনরায় মনে করানোর প্রয়োজন নেই। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি সব জানি আমি কি দিয়েছি না দিয়েছি, ঠিক আছে? এমন আমার ইন্টেনশনও নেই যে আপনাদের নোট বাকি রেখে দেবো, পরীক্ষার 2 দিন আগে বা 1 দিন আগে দেবো, এমন কোনো ব্যাপার না। আমি বহু পূর্বে আপনাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, একদম সুনিশ্চিত থাকুন। সেই বিষয়ে আপনারা নিশ্চিন্তে পড়াশোনা করুন। একটাই কথা, আর একটা কথা বলছি, আমাদের প্রত্যেককে পাস করতে হবে, সেইভাবে পড়াশোনা করুন। কোশ্চেন কিন্তু কেমন হবে আমরা জানি না, সহজ কঠিন আমরা জানি না, কিন্তু পরীক্ষা যেভাবে রায়টাই চলছে বা যা মতিগতি, পরীক্ষা কিন্তু হবেই, ঠিক আছে? সুতরাং খুব ভালো করে প্র্যাকটিস করুন, আদারওয়াইজ ফেল করে যাবেন, আর ফেল করে গেলে সব শেষ। ওকে, চলুন আবারও বলে দিচ্ছি, আপনাদের নোটস এমসিকিউ মক টেস্ট নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর আরেকটা নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি, যদি আপনারা আমার যে সমস্ত নোটসগুলো দিচ্ছি সেগুলো থরলি পড়াশোনা করেন এবং আমার ভিডিওগুলো পাশাপাশি দেখতে থাকেন, আমি যে মক এমসিকিউগুলো দিচ্ছি সেগুলো যদি প্র্যাকটিস করেন, আমার মক টেস্ট যদি আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করেন, আপনার কিছু দরকার নেই, অন্য কোনো বই, অন্য কোনো এমসিকিউ বুক, নাথিং, কিচ্ছু প্রয়োজন নেই। আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে খুব ভালো আপনারা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছেন, ভেরি গুড। বাট আমি যেগুলো দিচ্ছি সেগুলোকেও খুব ভালো করে প্র্যাকটিস করুন, ঠিক আছে? এমন নয় যে আমি হোয়াটসঅ্যাপে কোনো এক দাদা বা দিদি কোনো একটা কোশ্চেন করছে, আমি জানি না, বা অনেকগুলো কোশ্চেন আসছে আমি উত্তর দিতে পারছি না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তার জন্য কোনো মন খারাপের দরকার নেই, এরকম মনে করার দরকার নেই আমি তো কিছুই জানি না, আমি কোনো অ্যান্সার দিতে পারছি না, এটারও মনে করার কোনো দরকার নেই, ঠিক আছে? সুতরাং নিজের পড়াটা নিজে চালিয়ে যান। কোনো একজন কোশ্চেন করছে, সেই প্রশ্নটা আপনি নাই জানতে পারেন,
তার জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি পড়াশোনা চালিয়ে যান, প্রত্যেকটা টপিক ধরুন, আমার পিডিএফ নোটসের সঙ্গে রাখুন, কোনো একটি বই যদি আপনি পড়তে থাকুন এবং এমসিকিউটা প্র্যাকটিস করুন। আমরা আগস্টের প্রথম থেকে মক টেস্ট দেওয়া শুরু করব, তাই এই মাসের মধ্যে আপনারা সমগ্রটা শেষ করার চেষ্টা করুন। বাকি যে নোটসগুলো আছে, এথিক্সের দুটো অংশ আমি দিইনি, ছোট্ট ছোট্ট টপিক, ওই পূর্ব স্বীকৃতি আর একটা সামথিং কিছু একটা দিইনি, আর মানে দেওয়া হয়নি, আমি পাচ্ছি না নোটটা, আমি তৈরি করে আপনাদের অবশ্যই প্রোভাইড করবো খুব তাড়াতাড়ি। বেদান্তটা আমি আগামীকাল পরশুর মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো, বা ভারতীয় দর্শনটা খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। কান্টের একটা পার্ট বাকি আছে এবং আপনার সম্ভবত লকের একটা পার্ট বাকি আছে, আমার সমস্ত কিছু লেখা আছে আমি জানি, ঠিক আছে? তো সুতরাং নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা নেই। এইবার আমরা আজকের মূল আলোচনায়, আজকের মূল বিষয়ে পদার্পণ করছি। একটু কথা হয়ে গেল, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? চলুন শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের অন্যতম একটি অধ্যায়, যেটার নাম যোগ দর্শন, বা ভারতীয় দর্শনের অন্যতম একটি ফিলোসফি, দ্যাট ইজ যোগ। যোগ দর্শনের আমরা জানি ভারতীয় দর্শনে যোগ দর্শন হচ্ছে একটি আস্তিক সম্প্রদায়ভুক্ত, এবং যোগ দর্শন একটা আপনার বেদ স্বতন্ত্র দর্শন, ঠিক আছে? বেদ স্বতন্ত্র তাদের বলা হয়, কাদের বলা হয়? বেদ স্বতন্ত্র তাদেরই বলা হয় যারা আপনার বেদকে সরাসরি স্বীকার করেনি, কিন্তু তাদের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে সেই সমস্ত বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্য এবং বেদের বক্তব্য কোনো রকম সেই রকম কন্ট্রাডিকশন হয়নি বলে তারা বেদকে স্বীকার করে নিয়েছেন। এইরকম বেদ স্বতন্ত্র দর্শন আমরা জানি চারটে রয়েছে, ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, এবং আস্তিকদের মধ্যে আরো দুটো রয়েছে যারা হচ্ছে বেদানুগত, বেদের ওপরেই বেস করে তারা আলোচনা করেছেন। এবং সাংখ্য এবং মীমাংসাকে আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি যে তাদের ঈশ্বরে অবিশ্বাসী, কিন্তু তারা বেদকে স্বীকার করার জন্য তাদেরকে আস্তিক বলা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শন আমরা জানি সাংখ্য এবং যোগকে কিন্তু সমানতন্ত্র দর্শন বলা হয়, কারণ সাংখ্য এবং যোগ দর্শনের আলোচ্য যে বিষয়গুলো সেগুলো ওতপ্রোতভাবে জড়িত বা প্রায় সেম সেম। ওকে, চলুন। ভারতীয় দর্শন, আজকে আমাদের আলোচ্য বিষয় যোগ দর্শন। তো যোগ দর্শনের প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা আমরা প্রত্যেকেই জানি যে মহর্ষি পতঞ্জল। মহর্ষি পতঞ্জল হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, এবং সেই জন্য যোগ দর্শনকে বলা হয় পতঞ্জল দর্শন, ঠিক আছে? মোটামুটি মনে করা হয় 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 বিসি থেকে মোটামুটি 200 এডি এর মধ্যে মোটামুটি এই দর্শন গড়ে উঠেছিল। নির্দিষ্ট সময়সীমা দেওয়া খুব মুশকিল, তবে এটা মনে করা হয়। এবং অনেকে মনে করেন নাকি পতঞ্জলের পূর্বেও যোগ দর্শনের অস্তিত্ব নাকি ছিল, বা যোগ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নাকি ছিল, এটা মনে করা হয়। তো যাই হোক, সেটা আমাদের বিষয়বস্তু নয়। আমরা যেটা জানি যোগ দর্শন হচ্ছে প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জল, বা পতঞ্জলিও কোথাও কোথাও লেখা থাকে, এবং তার নাম অনুসারে যোগ দর্শনকে বলা হয় পতঞ্জল দর্শন। এবং একই সঙ্গে আমাদের জানতে হবে মূল গ্রন্থ যোগসূত্র। আমরা সকলেই জানি প্রত্যেকটি দর্শনের প্রতিষ্ঠাতা, তাদের মূল গ্রন্থ, এবং একই সঙ্গে ভাষ্যকার, ভাষ্য গ্রন্থ, এগুলো আমাদের কিন্তু জেনে নিতে হবে। তো যোগসূত্র এটি মহর্ষি পতঞ্জলের লেখা, এবং এই যোগসূত্রে আমরা জানি 195টি সূত্র রয়েছে, ঠিক আছে? 195টি সূত্র রয়েছে, এবং এই যোগ দর্শনকে আমরা জানি 4টে পরিচ্ছদ বা পাদে ভাগ করা হয়, সেটা আমরা এরপরে আসছি। হ্যাঁ, সাধন, সমাধি, আপনার বিভূতি আর কৈবল্য। যোগসূত্র পরের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ভাষ্যকার। যোগ দর্শনের যে প্রধান ভাষ্যকার তার নাম হচ্ছে বেদব্যাস, ঠিক আছে, বা ব্যাসদেবও বলা হয়, এবং তার যে রচিত যে ভাষ্য গ্রন্থ সেটার নাম হচ্ছে ব্যাস ভাষ্য। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা, এবং বেসিক্যালি যোগ দর্শন খুব সহজ একটি দর্শন সম্প্রদায়। আশা করি আপনারা প্রত্যেকেই পড়েছেন, অসুবিধা হওয়ার কোনো কথা নাই। এইগুলো আপনারা একটু জেনে নেবেন। এবং একই সঙ্গে কয়েকটা গ্রন্থের নামও আমাদের অবশ্যই জানতে হবে, বিশেষ করে এই ব্যাস ভাষ্য, যেটি যোগ দর্শনের ভাষ্য গ্রন্থ, তার উপর কিছু টিকা রচিত হয়েছে, যেগুলো মেন দুটো টিকা আমাদের জানা উচিত। একটা হচ্ছে বাচস্পতি মিশ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম একটা,
বাচস্পতি মিশ্র তার তত্ত্ব বৈশারদী, এবং বিজ্ঞান ভিক্ষু আরো একটি ইম্পর্টেন্ট নাম তার যোগ বার্তিক। এই দুটো গ্রন্থ আমাদের একটু মনে রাখতে হবে, যদিও যতদূর পারা সম্ভব গ্রন্থগুলো একটু মনে রাখা দরকার। সেটা কি গ্রন্থ আসবে আমাদের বলা খুব কঠিন, তবে পরীক্ষায় একটি গ্রন্থ থাকলেও থাকতে পারে। তো যাই হোক, এই বিষয়বস্তুগুলো আমাদের জেনে নিতে হবে। মহর্ষি পতঞ্জল এবং যোগসূত্র, ভাষ্যকার বেদব্যাস বা ব্যাসদেব, ব্যাস ভাষ্য এবং ব্যাস ভাষ্যের ওপর যেটা মূল টিকা, সেটা হচ্ছে আপনার ওই বাচস্পতি মিশ্রের তত্ত্ব বৈশারদী এবং বিজ্ঞান ভিক্ষুর যোগ বার্তিক। এই জিনিসগুলো আমাদের অবশ্যই একটু জেনে নিতে হবে। চলো নেক্সট, পরের টপিকে আসি। এইবার এইখানে একটু আলোচনা করে দিই। এই যোগসূত্র যেটা আমরা আলোচনা করছিলাম, এই যোগসূত্রের 4টে পাদ বা পরিচ্ছদে বিভক্ত, মানে 4টে অধ্যায় ধরতে পারেন। ওকে, তো যোগসূত্র 4টে পাদ বা পরিচ্ছদে বিভক্ত। সেগুলো কি কি? সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ। এই 4টি পাদ রয়েছে, এবং এই পাদগুলোতে মোট আমি একটু আগে বললাম যোগসূত্রে 195টি সূত্র রয়েছে। সমাধিপাদে রয়েছে 51টি সূত্র, সাধনপাদে রয়েছে 55টি সূত্র, বিভূতিপাদে রয়েছে 34টি এবং কৈবল্যপাদে রয়েছে 55টি সূত্র। সরি, একটু উল্টো হয়ে গেল, এটাতেও 55টি, এটাতে 34টি। একটু মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ নয়, সমাধি, সাধন, বিভূতি এবং কৈবল্য, এই 4টে পাদে মোট কতগুলি করে সূত্র রয়েছে? এই দুটোতে সেম, আর এটা 51, এটা শেষেরটা হচ্ছে আপনার 34। সমাধি, সাধন, বিভূতি এবং কৈবল্য। এইবার এই সমস্ত, যেহেতু এখানে 4টে অপশন রয়েছে, তাই এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে কোন পাদের বিষয়বস্তু কি। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সমাধিপাদ। সমাধিপাদ যেটা প্রথম, সেখানে 51টি সূত্র রয়েছে। সেখানে সমাধিপাদের মূল বক্তব্য হচ্ছে যোগের যে উদ্দেশ্য, যোগের যে উদ্দেশ্য, যোগের যে উদ্দেশ্য বা প্রকৃতি, এটা নিয়ে আলোচনা করা। অর্থাৎ যোগ আমরা কেন করব, ঠিক আছে, এই যোগের প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে যে আলোচনা, সেটা সমাধিপাদে রয়েছে। এবং সমাধিপাদের কিন্তু আরেকটা নাম অবশ্যই আপনার মনে রাখবেন, এটাকে যোগপাদও বলা হয়, যোগপাদ, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে যোগপাদ নিম্নলিখিত কোন পাদগুলিকে, কোন পাদগুলির মধ্যে, নিম্নলিখিত পাদগুলির মধ্যে কোনটিকে যোগপাদ বলা হয়? তো সেখানে অবশ্যই সমাধিপাদ কিন্তু উত্তর হবে, ঠিক আছে। দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটা হচ্ছে সাধনপাদ। সেখানে হচ্ছে লক্ষ্য সিদ্ধির উপায়, অর্থাৎ যোগসূত্রের যে মূল লক্ষ্য, অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্যই হচ্ছে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া। সাংখ্য যোগ, সমানতন্ত্র দর্শন দুটোতেই বা সমগ্র ভারতীয় দর্শনেই দুঃখ মুক্তির কথা বলা হয়েছে, আমরা যদি 4 বাক্যে বাদ দিই। কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করবেন, কারণ মাইক্রোফোন অন আছে। তো সেক্ষেত্রে যে আমরা, আমাদের যে লক্ষ্য, অর্থাৎ দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া, মুক্তি পাওয়া। আপনাদের মাইক্রোফোনটা প্লিজ অফ করবেন, কারণ মাইক্রোফোন অন আছে। ক্ষুদিরাম বাবু, আপনার মাইক্রোফোন অন আছে। ক্ষুদিরাম বাবু, আপনার মাইক্রোফোন অফ করুন। মাইক্রোফোন অফ না করলে আমি লেফট করে দেবো ক্লাস থেকে। স্যার করে দিন আপনি। ক্ষুদিরাম বাবু কিছু বলছেন? স্যার লেফট করে দিন, লেফট করে দিন। না স্যার, উনি অন্য জায়গায় কথা বলছেন। শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যালো স্যার, ভিডিওটা দেখতে পাচ্ছি না। ওকে, শোনা যাচ্ছে সবাই? ভিডিওটা দেখতে পাচ্ছি না। আপনারা কথা বলবেন না প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি, কথা বলবেন না, ঠিক আছে। খুব সহজ জিনিস, এখানে না বোঝার কিচ্ছু নেই। তবুও যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা পরে করবেন, আমাকে কোনো চিন্তা নেই। কিন্তু ক্লাসের মাঝে কথা বললে যারা দেখছেন তাদের সমস্যা হচ্ছে। স্যার আরেকজন অন আছে, ওনাকেও আপনি রিমুভ করে দিন। এরকম কথা বলবেন না প্লিজ, আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, কথা বলবেন না। আপনাদের মাইক্রোফোনটা প্লিজ অফ রাখবেন। ওকে,
তো যেটা আমরা বলছিলাম, তো আমাদের যে মূল লক্ষ্য, আগেও আমি বারবার বলেছি, আমাকে ইন্টারভিউ কিন্তু ধরেছিল প্রথম প্রশ্ন, আমি বলতে পারিনি যে সাংখ্য দর্শনের মূল উৎস কোথা থেকে, মানে সাংখ্য দর্শনের উৎপত্তির মূল কি, আমি বলতে পারিনি। সহজ উত্তর কিন্তু আমার সেই মুহূর্তে মনে আসেনি। তো সেটা হচ্ছে দুঃখ থেকে মুক্তি, বা দুঃখই হচ্ছে সাংখ্য দর্শনের উৎপত্তির মূল কারণ। প্রত্যেকটি ভারত, শুধু নট অনলি আপনার সাংখ্য দর্শন, সমগ্র ভারতীয় দর্শনে কিন্তু মূল লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি কিভাবে লক্ষ্য করা যায়। চার বাগরা একটু অন্যরকম, তো ওনাদের কথা যদি বাদ দিই, জড়বাদী দর্শন, তো অন্যান্য সমস্ত ভারতীয় দর্শনের লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি লাভ। তো একই রকমভাবে যোগ দর্শনও সেইটা, যে লক্ষ্য সিদ্ধির উপায় কি কি আছে সেই বিষয়গুলোকে সাধন পাদে কিন্তু আলোচিত হয়েছে। এবং একই রকম ভাবে আপনার যে বিভূতি পাদে আমরা জানি, বিভূতি মানে সে বিভিন্ন রকমের অলৌকিক শক্তির কথা বলা হয়, অনিমা, লঘিমা, মহিমা, হ্যাঁ, এই সমস্ত বশিত্ব, হ্যানত্যান, ঈশিত্ব, বশিত্ব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে বলা হয়েছে। কারণ যোগ সাধনার দ্বারা যারা পূর্ণ মুক্তি পায় না, তারা কিছু কিছু শক্তির অধিকারী হন, সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই অলৌকিক বিভিন্ন শক্তির কিন্তু উল্লেখ রয়েছে বিভূতিপাদে। এবং ফাইনালি যেটা কৈবল্যপাদ, যেটা 34টি সূত্র রয়েছে, সেখানে কিন্তু মুক্তির স্বরূপ নিয়ে আলোচিত হয়েছে। তো এই জিনিসগুলো আপনারা ছোট্ট ছোট্ট আকারে লিখে রাখবেন, খুব সহজেই মনে থাকবে। যদি মনে হয় খুব কঠিন লাগছে, ছোট্ট ছোট্ট আমি যেভাবে আপনাদেরকে এরম করে লিখে দিয়েছি, এটা একটু খাতায় আপনারা লিখে রাখবেন, খুব সহজেই কিন্তু একবার যখন আপনারা রিভিশন করবেন তখন দেখলেই মনে পড়ে যাবে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে আপনার সমাধিপাদে প্রকৃতি বা উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হচ্ছে। সাধন পাদে আপনার লক্ষ্য সিদ্ধি, সাধন মানে সেটা কিভাবে আমরা, তার উপায়গুলো কি কি, লক্ষ্য সিদ্ধির উপায়, বিভূতিপাদে অলৌকিক শক্তি, এবং ফাইনালি আপনার কৈবল্যপাদে মুক্তির স্বরূপ নিয়ে কিন্তু আলোচিত হয়েছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন তুলতেই পারে যে কোনো একটা টপিক তুলে দিলে লক্ষ্য সিদ্ধির উপায় নিয়ে যোগ দর্শনের কোন পাদে আলোচিত হয়েছে, তখন কিন্তু এগুলো না জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো কঠিন না, কোশ্চেন কিন্তু খুবই সহজ হবে, কিন্তু আপনি জানেন কি না জানেন এটাই কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন, তাহলে হয়ে যাবে। আবারও বলছি, পরীক্ষা কিন্তু খুব কঠিন হতে চলেছে, কারণ পরীক্ষা হবে এটা তো নিশ্চিত, বোঝাই যাচ্ছে, সকলেই বলছে পরীক্ষা হবে। সুতরাং পড়াশোনা কিন্তু একটু হাই লেভেলে করতে হবে, ঠিক আছে, বা একটু খুঁটিয়ে করতে হবে। পরীক্ষায় প্রশ্ন খুব হাতি ঘোরা কিছু আসবে না, কিন্তু একটু খুঁটিয়ে করতে হবে। কিছু প্রশ্ন এমন থাকবে যে গুলিয়ে ফেলার মতো, এটা হবে না ওটা হবে, তো এই জায়গাগুলো থেকে বাঁচতে গেলে একটু খুঁটিয়ে নিজেকে বোঝার জন্য লিখে লিখে পড়তে হবে। আর আমি আপনাদেরকে বলেছি বেশ কিছু জায়গা যেগুলো খুব কন্ট্রাডিক্টরি জায়গা, বা গুলিয়ে যায় বা বুঝতে পারে না, এই সমস্ত জায়গাগুলোতে আমি অবশ্যই আপনাদেরকে ছোট ছোট করে নোট করে আপনাদেরকে দিয়ে দেবো, চিন্তা নেই। এইবার আমরা আসবো যেটা গুরুত্বপূর্ণ, তার আগে আমাদের আসতে হবে, আগের একটা পয়েন্ট আমরা বাদ চলে গিয়েছে, সেটা হচ্ছে এটার পরে আমরা চলে গিয়েছিলাম পরেরটাতে। এইখানে সাংখ্য এবং যোগ সম্পর্কে আমরা এবার কিছু জেনে নেব। সাংখ্য এবং যোগ দর্শন, আমরা একটু প্রথমেই বলেছি, সাংখ্য এবং যোগ দর্শন সমানতন্ত্র দর্শন। সমানতন্ত্র দর্শন হচ্ছে আপনার ন্যায় বৈশেষিককেও বলা হয়, সাংখ্য যোগকেও কিন্তু সমানতন্ত্র দর্শন বলা হয়, কারণ উভয়ের আলোচ্য বিষয় প্রায় একই। তো কিছু কিছু বিষয় কিন্তু সাংখ্য এবং যোগ দর্শনের মধ্যে কিছু ডিফারেন্স আছে বা পার্থক্য রয়েছে। তো সেগুলো কি কি, চলুন একটু দেখা যাক। এটা হচ্ছে সাংখ্য দর্শন, আমরা যেটা পড়েছি সেটা কিন্তু তত্ত্ব আলোচনায় সেখানে মুখ্য বিষয় হিসাবে বিবেচ্য। সেখানে আমরা প্রকৃতি, পুরুষ, বিভিন্ন রকম জগতের অভিব্যক্তি নিয়ে বিভিন্ন রকমের তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কোনো রকমের সাধন মার্গের, ঠিক আছে, কথা বলা হয়নি। তো এখানে কিন্তু যোগ দর্শনে কিন্তু প্রয়োগ বিধিটা, অর্থাৎ যেটা আমি জানছি সেটাকে অ্যাপ্লাই করা, সেটাই কিন্তু এখানে মেন। আমরা জানি অষ্ট যোগাঙ্গের কথা আমরা পড়ব, তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রয়োগের ব্যবহারিক দিকের কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এটা আমরা বলতে পারি তাত্ত্বিক, থিওরিটিক্যাল, এটাকে আমরা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আমরা সেটা বলতেই পারি, প্রশ্ন হতেই পারে। পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে সাংখ্য দর্শনে ঈশ্বরকে কিন্তু স্বীকার করা হয় না। আমরা জানি সাংখ্য এবং মীমাংসা এমন দুটি দর্শন, ভারতীয় দর্শন সম্প্রদায় রয়েছে যারা আস্তিক হওয়া সত্ত্বেও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না। এবং একই সঙ্গে আপনার যোগ দর্শনে কিন্তু ঈশ্বরকে স্বীকার করা হয়েছে। মহর্ষি পতঞ্জল কিন্তু ঈশ্বরের উল্লেখ করেছেন, ঠিক আছে। সেখানে তিনি বলছেন যে একটা বলেছিলেন যে ঈশ্বর প্রণিধানাত বা, ঈশ্বর প্রণিধানাত বা, এরম একটা কথা তিনি তার যোগসূত্রে উল্লেখ করেছিলেন, অর্থাৎ ঈশ্বরের কথা বলেছিলেন, ঈশ্বর প্রণিধান, এটা আমরা পড়ব। তো
তো সেখানে কিন্তু উল্লেখ করেছেন, তাই যোগ দর্শনকে কিন্তু ঈশ্বর স্বীকৃত আমরা জানি, যে সেই জন্য যোগকে বলা হয় আপনার শেষস্বর সাংখ্য, এবং সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বর যোগ। ঠিক আছে, এটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে সেই জন্য আমরা জানি সাংখ্য দর্শনের যে 25টি তত্ত্ব, তার সঙ্গে ঈশ্বরকে অ্যাড করে যোগ দর্শনের টোটাল 26টা তত্ত্ব কিন্তু স্বীকৃত হয়েছে। এবং এটা তো বলেই ফেললাম। তো যাই হোক, 25টি তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই মনে রাখবেন, একটা জায়গায় খুব কনফিউশন হয়, গতবার পরীক্ষাতে এসেছিল যে মূল তত্ত্ব আর মোট তত্ত্ব। ঠিক আছে, মূল তত্ত্ব মানে আপনার দুটি তত্ত্বকে সাংখ্য দর্শনে বলে, দুটি, প্রকৃতি আর পুরুষ। আর মোট মানে হচ্ছে টোটাল। ঠিক আছে, মোট 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 মানে হচ্ছে সম্পূর্ণ, এটা 25টি হবে। তা অবশ্যই যদি কনফিউশন হয়, আপনারা জানেন যে বাংলাতে যদি কোনো রকমের কনফিউশন দেখা দেয় মোট বা মূল নিয়ে, অবশ্যই ইংলিশ ভার্সনটা দেখে নেবেন, ইংলিশে কি বলছে। ঠিক আছে, হাউ মেনি নাকি হাউ হুইচ টাইপ এরকম যদি বলে দেয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সেটা খেয়াল রাখবেন। হাউ মেনি মানে কতগুলি বা মোট। ঠিক আছে, আর টাইপের কথা বললে থাকে সেখানে কটি মানে কয় প্রকারের, এই জিনিসটা কিন্তু উল্লেখ করা থাকে। ঠিক আছে, তো যাই হোক, বা মূল তত্ত্বের ক্ষেত্রে মেন থিওরি এরকম বলতে পারে, মেন থিওরি। তো যাই হোক, ইংলিশটা অবশ্যই দেখবেন, ইংলিশের টাই আমরা জানি ইংলিশটাই কিন্তু গ্রহণযোগ্য হয়, যে কোনো পরীক্ষাতেই ইংলিশের যে ট্রান্সলেশনটা থাকে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হয়, যেটা আমাদের গতবারের পরীক্ষাতে কিন্তু অনেকেই থেকে শিখেছে, যদিও আমার সেটা জানা ছিল বলে আমার ভুলটা হয়নি, কিন্তু অনেকেই কিন্তু সেই ভুলটা করেছে, যেখানে বাংলা ভার্সনে ভুল ছিল, ইংলিশ ভার্সনে ঠিক ছিল, লজিকের একটা আবর্তন বিবর্তনের একটা কোশ্চেন ছিল। তো যাই হোক, এটা আমরা তাহলে জানি সকলেই, প্রত্যেকে খুবই সহজ জিনিস। এবং একই সঙ্গে সাংখ্য দর্শনে আমরা জানি বিবেক জ্ঞানকেই মুক্তি লাভের উপায় বলা হচ্ছে। ঠিক আছে, বিবেক জ্ঞানই মুক্তি লাভের উপায়। হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যাঁ, আমি একটা কথা, যে ওই যে সাংখ্য দর্শনের মোট মানে কি হিসাবে ঈশ্বরটা স্বীকৃত, মানে মোট তত্ত্ব কয়টি, এই বিষয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো যে সাংখ্য প্রকৃতি আর পুরুষ, কিন্তু যোগ দর্শনে ওই মানে এক্সট্রা কি কোনো তত্ত্ব স্বীকার হচ্ছে, সাংখ্য দর্শনের পুরুষকেই হচ্ছে। তাহলে যোগ দর্শনে ঈশ্বর বলা হচ্ছে, সাংখ্য দর্শনের পুরুষকে, সাংখ্য দর্শনের পুরুষকে তো স্বীকার করা হলো, সেই পুরুষকেই যোগ দর্শনে বলা হচ্ছে ঈশ্বর। তাহলে এক্সট্রা তত্ত্ব তো স্বীকার করা হলো না, তাহলে তো মোট তত্ত্বটা একই থাকার কথা। পুরুষকে ওইভাবে বলা হয়নি, তাই না? 25টায় থাকার কথা না যোগ দর্শন, অসাধারণ পুরুষ। ঠিক আছে, বা সাংখ্য দর্শনে পুরুষ যেটাকে বলা হচ্ছে, আমি বলছি আপনাকে, সাংখ্য দর্শনে যে পুরুষের তত্ত্বটা দেওয়া হয়েছে, সেটার সঙ্গে যোগ দর্শনে সে পুরুষের তত্ত্ব স্বীকার করা আছে, কিন্তু এখানে যোগ দর্শনে যেটা বলা হচ্ছে, ঈশ্বর পুরুষেরও উপরে, ঈশ্বর পুরুষেরও উপরে। ঠিক আছে, পুরুষ একটা তত্ত্ব, প্রকৃতি একটা তত্ত্ব, পরস্পর মিলিত হচ্ছে, এই মিলনটা ঘটাচ্ছে ঈশ্বর। ঠিক আছে, পুরুষ হচ্ছে আপনার নিষ্ক্রিয়। ঠিক আছে, এবং পুরুষ চেতন, আর প্রকৃতি সক্রিয় কিন্তু প্রকৃতি অচেতন, এই দুটোকে মেলবন্ধন ঘটাচ্ছে কিন্তু ঈশ্বর। ঠিক আছে, এই জন্য তারা পুরুষকে কিন্তু ঈশ্বর বলেনি, তারা বলেছে প্রকৃতিও যেমন পুরুষও আছে, এদের উপরে রয়েছে ঈশ্বর। ঈশ্বরকে তারা জগতের কারণ বলছে না, ঈশ্বরকে বলা হচ্ছে যে এই যে আমরা ঈশ্বর নিয়ে আলোচনা করবো এখনই, যে প্রকৃতি আর পুরুষের মধ্যে মেলবন্ধন ঘটানো। ঠিক আছে, চলুন আলোচনা করি। ওকে, তো বিবেক জ্ঞানী মুক্তির উপায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং যোগ দর্শনে বিবেক জ্ঞানকে তো অবশ্যই স্বীকার করা হচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে কিন্তু যোগ সাধনা যেটা আমরা বলছিলাম, হ্যাঁ, এই যে প্রয়োগ বিধি, বিভিন্ন রকমের যোগাভ্যাস, এটাও কিন্তু এখানে স্বীকৃত হয়েছে। তাই এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। এবং ফাইনালি আরেকটা গুরুত্বপূর্ণ, দুটো দর্শনে কিন্তু প্রমাণ হিসেবে 3টে প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। নেক্সট, চলুন পরেরটায় আমরা আসি। এই জিনিসগুলো আমি যেগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি টুকে রেখেছি, আপনাদের যদি মনে হয় কারোর যেগুলো একটু খাতায় নোট করবেন, করতে পারেন, আদারওয়াইজ ব্যক্তিগত ব্যাপার। বলুন। বলছি যে সমরেন্দ্র ভট্টাচার্যের বইয়ে মানে যোগরা বলছে যেটা, সেটা হচ্ছে যে ওরা কিন্তু 25টা তত্ত্বই মানছে, ওরা কিন্তু 26টা তত্ত্ব মানছে না, পুরুষ বিশেষ হওয়া সত্ত্বেও ওরা কিন্তু বলছে পঞ্চবিংশতি তত্ত্ব। এইটা যদি আপনি একটু ক্লিয়ার করেন তাহলে ভালো হয়, যে ওটা কি হবে, 26 না 25? 26টা হবে। ঠিক আছে, শুধু সমরেন্দ্র বলছে হবে না, টোটাল সংখ্যা হচ্ছে 26, যদি কোথাও 25টা লেখা থাকে ভুল আছে।
নেক্সট। বইতে লেখা আছে 25টি। আচ্ছা, এক কাজ করবেন, কোথাও যদি এরকম পান সমস্যা থাকে আমাকে একটু কাইন্ডলি ছবিটা তুলে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। হ্যাঁ, আমি বিষয়টা একটু দেখে পড়ে দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো সমরেন্দ্র ভট্টাচার্যের বইয়ে। ঠিক আছে, আমার কাছে বই নেই, সমরেন্দ্র বাবুর নতুন বই নেই আমার কাছে। আমার একটা পুরনো বহু আদিকালের বই আছে, আমি আপনাদের দেখিয়েছিলাম সম্ভবত। এই বইটা রয়েছে আমার কাছে, বহু আগেকার। তো এরকম কোনো থিওরি আমি পাইনি যে সাংখ্য দর্শনটা 25টি তত্ত্বই স্বীকার করছে, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। তো যদি থাকে অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেন, বা এরকম যদি সমস্যা হয় আমি অবশ্যই দেখব। তবে এটা একদম স্যাঙ্গুইন যে সাংখ্য দর্শনে 26টি তত্ত্বই স্বীকৃত হয়েছে, সরি যোগ দর্শন। সমরেন্দ্র ভট্টাচার্যের বইয়ে 26টিই আছে, আমার কাছে তো আছে সমরেন্দ্র ভট্টাচার্য যোগ দর্শনের কত সংখ্যা কোনো কারণ হয়? আচ্ছা ছেড়ে দিন, এখন ছেড়ে দিন, সময় এমনিতেই কম স্যার, আপনি পড়ান। কোনো কারণ হয় না, থাকতে পারে, ভুল হতে পারে, বা ঠিক আছে আমিও হয়তো না জানতে পারি। তবে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে বলবো আপনাদের গ্রুপেও একটু আলোচনা করবেন, কারণ ওখানে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন, আপনারা অনেক জানেন, অনেক বিষয়ে অনেক কিছু জানেন। অবশ্যই এখানে অনেক ভালো ভালো ব্যক্তিবর্গ আছেন, একটু আলোচনা হোক, ঠিক আছে? পেতেই পারে। তো ওই ছবিগুলো একটু তুলে আপনারা একটু আলোচনা করবেন বা আমাকে একটু পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব। ওকে, চলুন এবার আমরা আলোচনা করছি যে যোগ দর্শনে ঈশ্বরের স্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যোগরা ঈশ্বর স্বীকার করেছে, এটা আমরা একটু আগেই দেখলাম। তো সেখানে যে যোগ দর্শনের যে অষ্ট যোগাঙ্গ আছে আমরা জানি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো সেই নিয়মের অন্তর্গত একটা নিয়মকে 5 ভাগে ভাগ করা হচ্ছে: শৌচ, সন্তোষ, তপ, সাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। তো এইখানে প্রথম কিন্তু ঈশ্বরের উল্লেখ করা হয়েছে অষ্ট যোগাঙ্গের মধ্যে। হ্যাঁ, এইখানে কিন্তু ঈশ্বরের প্রণিধান অর্থাৎ ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের কর্মফল সমর্পণ, এই সমস্ত বিষয় কিন্তু ঈশ্বর প্রণিধানের মধ্যে পড়ছে। তো সেখানে মহর্ষি পতঞ্জল কিন্তু এই জায়গাটাই তিনি উল্লেখ করেছেন ঈশ্বর প্রণিধান। এই অংশটার মাধ্যমে ঈশ্বরের যে স্থান বা ঈশ্বরের স্বীকৃত হয়েছে সেটা উল্লেখ করেছেন, যদিও পতঞ্জল কিন্তু ঈশ্বরকে খুব একটা গুরুত্ব দেয়নি। তিনি প্রকৃতি এবং পুরুষের যে বন্ধন বা প্রকৃত পুরুষের যে যোগ সাধন, সেই অর্থেই কিন্তু ঈশ্বরকে তিনি স্বীকার করেছেন। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে যোগ সাধনার অঙ্গ হিসাবে, এটা গুরুত্বপূর্ণ যে যোগ সাধনার অঙ্গ হিসাবে কিন্তু তিনি ঈশ্বরকে স্বীকার করেছেন, ঠিক আছে? অবশ্যই জগতের উৎপত্তির কারণ হিসাবে কখনোই যোগরা ঈশ্বরকে স্বীকার করেনি। যোগ দর্শনে ঈশ্বরকে বিশিষ্ট পুরুষ বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এমন পুরুষ যে সাধারণ পুরুষ থেকে ভিন্ন, জীবাত্মা থেকে ভিন্ন, এমন পুরুষ। এমনকি আপনার ওই যে তথাকথিত যে ঈশ্বর আমরা যে বলে থাকি তাদের থেকেও ভিন্ন, বা মুক্ত পুরুষ থেকেও কিন্তু ঈশ্বর কিন্তু ভিন্ন একজন পুরুষ। সেই জন্য আপনারা দেখবেন যোগ দর্শনে কিন্তু ঈশ্বরকে সকল পুরুষের মধ্যে একটি অন্যতম বিশিষ্ট পুরুষ বলা হচ্ছে, যিনি কিন্তু প্রকৃতি এবং পুরুষের মধ্যে সংযোগ ঘটাচ্ছেন, চিরমুক্ত। এটাই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যারা মুক্ত পুরুষ, যারা প্রথম অবস্থায় বদ্ধ অবস্থা থেকে পরবর্তীকালে মুক্ত হয়েছে, ঈশ্বর কিন্তু তেমন নয়। ঈশ্বর কিন্তু আদি অনন্ত, প্রথম থেকেই মুক্ত হয়ে আছে। যে বন্ধন দশা থেকে আমি নিবৃত্তি লাভ করে আমি মুক্তি পেয়েছি, এই ধরনের মুক্ত পুরুষ নন তিনি। তার কোনো বন্ধন দশাই নেই, ঠিক আছে? তার কোনো আমরা একটু পরেই পড়ব ক্লেশ, কর্ম, এই সমস্ত থেকেই তিনি কিন্তু মানে বিচ্ছিন্ন, বা তার এই সমস্ত কিছু নেই। তো সেই জন্য যোগ দর্শনে ঈশ্বরকে কিন্তু চিরমুক্ত, অর্থাৎ কখনোই ইনি বদ্ধ অবস্থা কিন্তু ছিল না এনার, তাই ইনি কিন্তু চিরমুক্ত, অর্থাৎ প্রথম থেকেই মুক্তি লাভ করে রয়েছেন। মানে মুক্তি লাভ, কিন্তু ইনি মুক্তই পুরুষ, মুক্তি লাভ দরকার নেই ঈশ্বরের। আরেকটা যেটা বলছিলাম মুক্ত পুরুষ থেকে ভিন্ন, সেটা হচ্ছে একজন মুক্ত পুরুষ কখন হয়? সে যখন যোগ সাধনার দ্বারা বা বিভিন্ন অভ্যাস, বৈরাগ্যের মাধ্যমে, বিভিন্ন রকমের আপনার যে যম, নিয়ম, আসন, এই সমস্ত বিভিন্ন রকমের বৈরাগ্যের মাধ্যমে যখন তিনি মুক্ত হচ্ছেন, সেই ব্যক্তি কিন্তু আপনার মুক্ত পুরুষ বলা হয় তাকে। কিন্তু ঈশ্বর কিন্তু সেইভাবে মুক্ত হয়নি। ঈশ্বর
সদা মুক্ত বা নিত্য মুক্ত, ঈশ্বরের কোনো রকমের বন্ধন দশা নেই, এইভাবে যোগরা বলেছেন, তাই চিরমুক্তি বলা হয়েছে। একই সঙ্গে ঈশ্বরের কোনো কর্মফল নেই, ঠিক আছে, এটাও মনে রাখবেন, কর্মফল ভোগও নেই, অর্থাৎ সাধারণ পুরুষ বা জীবাত্মাকে যেভাবে কর্মের মাধ্যমে ফল ভোগ করতে হয় সেই বিষয়টাও কিন্তু ঈশ্বরকে তার বাইরে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈশ্বর সাধারণ পুরুষ বা জীবাত্মা এবং প্রকৃতি বা জড়ের স্রষ্টা নয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যেটা ন্যায় দর্শনে পড়েছি, ঠিক আছে, যে ঈশ্বর সমস্ত কিছুর নিমিত্ত কারণ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ন্যায় দর্শনের নিমিত্ত কারণ হিসেবে কিন্তু দেখানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু যোগ দর্শনে ঈশ্বরকে কিন্তু সাধারণ পুরুষ বা জীবাত্মা যেটা আমরা বলি, বা সাধারণ মানুষ এবং প্রকৃতি বা জড় পদার্থ যেটা অচেতন পদার্থ প্রকৃতি, তার স্রষ্টা হিসেবে ঈশ্বরকে ধরা হচ্ছে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাও মনে রাখবেন। নেক্সট, এবার আমরা আসবো খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার যোগসূত্রে যে ঈশ্বরের লক্ষণ দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকেই যে কোনো বইয়ে পেয়ে যাব। সেটা হচ্ছে আপনার যোগসূত্রে ঈশ্বরের লক্ষণ, ক্লেশ কর্ম বিপাক আশয় অপরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। তো এখানে বলা হচ্ছে ক্লেশ কর্ম বিপাক আশয় এই সমস্ত থেকে মুক্ত যে পুরুষ বিশেষ, এই বিশেষ পুরুষই হচ্ছেন ঈশ্বর। এখন যে সমস্ত ব্যক্তি বা ঈশ্বর হচ্ছে তিনিই যার ক্লেশ কর্ম বিপাক এবং আশয় এগুলো কিছুই নেই, ঠিক আছে, তিনিই হচ্ছেন পুরুষ, মানে ঈশ্বর, বিশেষ পুরুষ বলা হচ্ছে ঈশ্বর। তো এই ক্লেশ কর্ম বিপাক আশয়, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরের কোন ধর্মটি নেই বা কোন ধর্মটি আছে বলেও প্রশ্ন আসতে পারে, বা কোনটি নেই বলেও কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে। তো প্রত্যেকটাই মনে রাখতে হবে ক্লেশ কর্ম বিপাক এবং আশয়। এবং একই সঙ্গে আমাদের এটাও জানতে হবে যে এইগুলোর মানে কি, ক্লেশ কর্ম বিপাক এবং আশয়। তো প্রথমে আমরা জেনে নেব ক্লেশ। একটু দাঁড়ান, ওকে। তো একটু আগে যেটা বলছিলাম, ক্লেশ কর্ম আশয় এবং বিপাক থেকে মুক্ত পুরুষ হচ্ছে ওই বিশেষ পুরুষ হচ্ছে ঈশ্বর। সাধারণ মানুষকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তার অন্তর্ভুক্ত, ঠিক আছে। ক্লেশ মানে হচ্ছে কোনো কিছুর কষ্ট ভোগ করা, ঠিক আছে। এই ক্লেশকে আপনাকে 5টি ভাগে ভাগ করা হয় ক্লেশ। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে যে পঞ্চক্লেশ বলা হয়, যেগুলো সাধারণ জীবাত্মা কিন্তু সেগুলো ভোগ করে, ঈশ্বর কিন্তু এগুলো থেকে মুক্ত। এই পঞ্চক্লেশ কি? একটা হচ্ছে অবিদ্যা, দুই নম্বর হচ্ছে অস্মিতা, 3 হচ্ছে রাগ, 4 হচ্ছে দেশ, আর 5 নম্বর হচ্ছে অভিনিবেশ। তো এগুলো আপনারা প্রত্যেকেই বইয়ে পেয়ে যাবেন। শুধুমাত্র এগুলোর মানে একটু জেনে রাখতে হবে, বা পঞ্চক্লেশ কি কি এগুলো একটু জেনে রাখতে হবে। কোনো একটা হয়তো বাদ দিয়ে বললো পঞ্চক্লেশের অন্তর্ভুক্ত নয় কোনটি, তখন কিন্তু আপনাদের এগুলো মনে রাখতে হবে। অবিদ্যা মানে হচ্ছে জ্ঞানের অভাব বা অজ্ঞানতাকে বলা হয় অবিদ্যা। আমরা অবিদ্যার সঙ্গে খুব ওতপ্রোতভাবে পরিচিত, বিশেষ করে বৌদ্ধ দর্শনে তো অবিদ্যা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। অস্মিতা মানে হচ্ছে আপনার অহংবোধ, ঠিক আছে, অহং অভিমান বা যে আমিত্ব ভাব, এটাকে বলা হচ্ছে অস্মিতা, ঠিক আছে। এই আমি ভাব বা আমি মানে এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে অস্মিতা, অহংবোধ। রাগ জিনিসটা কি? রাগ জিনিস হচ্ছে আপনার সুখজনক, রাগ হচ্ছে আপনার সুখজনক বস্তুর প্রতি তৃষ্ণা বা আসক্তি, অর্থাৎ কোনো একটি বিষয় যা আমাদের সুখ প্রদান করে, সেই সুখজনক বস্তুর প্রতি আমাদের যে তৃষ্ণা রয়েছে বা সেটাকে পাওয়ার জন্য আমার মানসিক যে কামনা বাসনা এই জাতীয় বা আসক্তি থাকে, সেটাকেই যোগ দর্শনে পঞ্চক্লেশের রাগ বলা হচ্ছে, ঠিক আছে। আমরা যে রাগ বা অভিমান করি সেটা এখানে নয়, এটা হচ্ছে আপনার সুখজনক বস্তুর প্রতি আমাদের তৃষ্ণা বা আসক্তি। এবং একই সঙ্গে আমরা যদি দেখি দেশ, এটা ঠিক রাগের অপোজিট, অর্থাৎ যে জিনিসটা আমাদের দুঃখ দেয়, দুঃখজনক বস্তুর প্রতি আমাদের বিতৃষ্ণা,
অর্থাৎ যে জিনিসটা আমাদের দুঃখ দেয় সেই জিনিসের প্রতি আমাদের কোনো রকমের তৃষ্ণা থাকে না। তো এইগুলো যে বৈশিষ্ট্যগুলো, আর অভিনিবেশ হচ্ছে মৃত্যুর প্রতি ভয়, ঠিক আছে, মরণ ত্রাস বা মৃত্যুর প্রতি ভয় বলা হচ্ছে অভিনিবেশ। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনার সাধারণ মানুষের থাকে, যেটা ঈশ্বরের থাকে না, যেটা পঞ্চক্লেশ বলা হচ্ছে। ওকে, মনে রাখবেন অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ, যেটা পঞ্চক্লেশের মধ্যে পড়ছে। কর্ম, যেটা কর্মকে আপনার দুই ভাগে ভাগ করা হচ্ছে, তাই তো, কর্ম দুই ভাগে, একটা হচ্ছে ধর্ম এবং অধর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ধর্ম এবং আর একটা হচ্ছে অধর্ম। ধর্ম হচ্ছে বেদবিহিত যে সমস্ত কর্ম সেগুলোকে ধর্ম বলা হয়, আর বেদ নিষিদ্ধ যে সমস্ত কর্ম সেগুলোকে অধর্ম বলা হচ্ছে, এটা মনে রাখবেন। নেক্সট পয়েন্টে আমরা যদি আসি, সেটা হচ্ছে বিপাক। বিপাক কথার অর্থ হচ্ছে এই যে কর্মের ফলে যে ফল ভোগ, কর্মফল, এই কর্মফল, বিপাক শব্দের অর্থ হচ্ছে কর্মফল। এটাকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জাতি, ঠিক আছে, একটা জাতি, দুই নম্বর হচ্ছে আয়ু আর ভোগ, আয়ু আর ভোগ। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভুলিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট প্রশ্ন যদি আসে এখান থেকে আসবে। আর যে কোনো একটি বই চেষ্টা করুন খুঁটিয়ে পড়তে। আমি আপনাদের একটি উপদেশ দেব, যেটা আপনার যার মাধ্যমে পরীক্ষায় পাশ করাটা খুবই ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনো বই একটি নিন এবং সেটাকে খুঁটিয়ে পড়ুন, একদম লাইন বাই লাইন পড়ুন। যেটা আপনার ইম্পর্টেন্ট মনে হবে সেটা আন্ডারলাইন করুন অথবা সেটাকে হাইলাইট করুন। সময় নেই সেটাকে লিখে আবার পড়ার, তাই আমি আপনাদের বলবো হাইলাইট করুন বা আন্ডারলাইন করে পড়ুন। যখন আপনি পুনরায় রিভিশন করবেন তখন শুধুমাত্র ওইগুলো দেখে নিলেই হবে। এইটুকু কষ্ট আপনাদের করতেই হবে আগামী ভবিষ্যৎ সুখের করার জন্য। যাই হোক, তো কর্মফল এটা হচ্ছে আপনার জাতি মানে জন্ম, আয়ু আর ভোগ, ঠিক আছে, বিপাকের মধ্যে পড়ছে। আর ফাইনালি আশয়, আশয় মানে বলছে যে কর্মফল ভোগের থেকে যে সংস্কার তৈরি হচ্ছে, কর্মফল ভোগের ফলে যে সংস্কার, বাসনারূপ সংস্কার, সেটাকেই বলা হচ্ছে বিপাক, ঠিক আছে। কর্মফল ভোগের থেকে আমাদের যে বাসনা জন্মাচ্ছে এবং সেটা সংস্কার হিসাবে রয়েছে আমাদের মনের মধ্যে বা আত্মাতে, সেটাকেই বলা হচ্ছে আশয়। তো এই চারটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, তার অর্থগুলো মনে রাখবেন। যেটা ঈশ্বরের কিন্তু এই চারটের কোনো কিছুই নেই, না ক্লেশ আছে, না কর্ম, না বিপাক, আর না আপনার আশয়। এই জিনিসটা কিন্তু ঈশ্বরের এগুলো কোনোটাই নেই। এখানে এক কথাই বলছেন, যিনি এই সমস্ত থেকে মুক্ত, ক্লেশ, কর্ম, বিপাক এবং আশয় থেকে মুক্ত, সেটাকে তিনি হচ্ছেন ঈশ্বর। আর আমরা সাধারণ জীব কিন্তু এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। নেক্সট, পরেরটা আসুন। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি বা ঈশ্বরের প্রমাণ সাধক যুক্তি। ওকে, তো এখানে ঈশ্বরের প্রমাণ সাধক যুক্তি হিসেবে কতগুলো দেওয়া আছে। প্রথমটা হচ্ছে বেদ কর্তা রূপে। যোগ দর্শনে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এনারা মনে করেন বেদ ঈশ্বর দ্বারা সৃষ্টি, অর্থাৎ বেদ সৃষ্টি করেছেন ঈশ্বর, অর্থাৎ বেদের কর্তাকে নাকি ঈশ্বরই বেদ সৃষ্টি। সাধারণ পুরুষ হচ্ছে কিন্তু সর্বজ্ঞ ব্যক্তি নয়, ঠিক আছে। সাধারণ পুরুষের পক্ষে কখনোই বেদের মতো একটা মহান গ্রন্থ লেখা বা রচনা করা সম্ভব নয়। সেটি শুধুমাত্র পারেন সর্বজ্ঞ যিনি আছেন, যার মধ্যে সমস্ত কিছুর জ্ঞান, সেই স্বয়ং ঈশ্বর কিন্তু বেদ রচনা করেছেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। তাই বেদ কর্তারূপে ঈশ্বরকে কিন্তু তারা স্বীকার করছেন, ঠিক আছে। বেদ যেহেতু এসছে নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে, এবং কারণ হিসাবে দেখানো হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে, স্বল্পজ্ঞ বা অল্পজ্ঞ মানুষের পক্ষে কিন্তু বেদ রচনা করা সম্ভব নয়। যিনি সর্বজ্ঞ ব্যক্তি সেই মহান ঈশ্বরের পক্ষেই বেদ রচনা করা সম্ভব। তাই বেদের কর্তারূপে ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করছে। পরেরটা ইম্পর্টেন্ট, বেদোক্ত রূপে। বেদোক্ত কথার অর্থ হচ্ছে বেদে বলা আছে, বেদে উক্ত রয়েছে, ঠিক আছে। বেদে উক্ত রয়েছে যেহেতু ঈশ্বরের কথা,
আর বেদ যেহেতু অভ্রান্ত, ঠিক আছে, সেই জন্য বেদে যেহেতু ঈশ্বরের উক্তি রয়েছে তাই ঈশ্বরকে তারা স্বীকার করে নিয়েছেন। এইবার দুটো জিনিস রয়েছে যে তাহলে কোনটা আগে? ঈশ্বর যদি বেদ সৃষ্টি করে থাকেন তাহলে বেদ আগে, নাকি বেদে ঈশ্বরের কথা রয়েছে তাহলে মানে ঈশ্বর যদি বেদ সৃষ্টি করেন তাহলে কি ঈশ্বর আগে, নাকি বেদে যেহেতু ঈশ্বরের কথা রয়েছে তাহলে বেদ আগে? এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন হয় বা এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। ফলত এক্ষেত্রে একটা চক্রক দোষের তৈরি হয়, ঠিক আছে। বেদ ঈশ্বর সৃষ্টি করেছে, আবার ঈশ্বর বেদে ঈশ্বরের উল্লেখ আছে, এইভাবে একটা চক্রক দোষ বা চক্রাকারের একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে অস্তিত্বের দিক থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন, অস্তিত্বের দিক থেকে ঈশ্বরের অস্তিত্ব বেদের পূর্ববর্তী। অস্তিত্বের দিক থেকে যেহেতু বেদ রচনা করেছেন ঈশ্বর, যেহেতু বেদ রচনা করেছেন, কার অস্তিত্ব আগে? যে রচনা করছে রচয়িতার, নাকি যেটা রচিত হচ্ছে? অবশ্যই কোনো একটি গ্রন্থ রচনা করার ক্ষেত্রে যিনি গ্রন্থটি লিখছেন তার অস্তিত্ব আগে, অবশ্যই তার আগে। সেই জন্য অস্তিত্বের দিক থেকে ঈশ্বরের অস্তিত্ব কিন্তু বেদের আগে, বেদের পূর্ববর্তী। অস্তিত্বের দিক থেকে ঈশ্বরের পরে বেদ এসেছেন, কারণ ঈশ্বর বেদ রচনা করেছেন, এটা একটা যুক্তি। আর একটা দিক থেকে জ্ঞানের দিক থেকে, অর্থাৎ কার জ্ঞান আগে, অর্থাৎ আমরা জ্ঞানটা অর্জন করছি, জ্ঞানের দিক থেকে কার অস্তিত্বটি আগে। তো সেখানে বলা হচ্ছে যে আমরা যখন বেদ পড়ছি, বেদের জ্ঞান লাভ করছি, বেদ থেকেই যখন জানছি, এই যে বেদোক্ত, বেদে উক্ত রয়েছে, বেদোক্ত রূপে ঈশ্বরের অস্তিত্ব, অর্থাৎ জ্ঞান লাভের দিক থেকে কিন্তু বেদটা কিন্তু আগে, বেদের অস্তিত্বটি আগে। কেন? কারণ বেদটা পড়ার আগে ঈশ্বর আছেন কিনা সেটা আমরা জানি না। আমরা তো জ্ঞানের দিক থেকে যদি জানা বা জ্ঞানের কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বেদটা আগে, কারণ বেদ পড়েই আমি ঈশ্বরের জ্ঞান অর্জন করছি, বেদ পড়েই আমি ঈশ্বরের জ্ঞান অর্জন করছি, তাহলে বেদ আগে আর ঈশ্বর পরে। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যে জ্ঞানের দিক থেকে বেদের অস্তিত্ব আগে, আর অস্তিত্বের দিক থেকে ঈশ্বরের অস্তিত্ব বেদের আগে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। ক্রমিকতার নিয়ম অনুসারে, এটা কি জিনিস? অর্থাৎ একটা ক্রম অনুযায়ী, অর্থাৎ একটা বস্তু তৈরি হয় কখন? অতি সূক্ষ্ম কিছু সূক্ষ্ম বস্তু কণা একত্রিত হয়ে একটি বস্তু তৈরি হয়। অর্থাৎ আমি যদি তাহলে তার ক্রমিকতা মানে তার ক্রম অনুযায়ী দেখি, তাহলে আমরা যেরকম বৈশেষিক দর্শনে পড়েছি যে মানে একটি পরমাণু, তার থেকে দ্রণুক, তারপর ত্রণুক, তারপর চতুর্ণুক, এইভাবে আস্তে আস্তে সূক্ষ্ম থেকে স্থূল বস্তু তৈরি হয়। তাহলে ক্রমের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষ হচ্ছে অল্পজ্ঞ ব্যক্তি, তাহলে অল্পজ্ঞ থেকে তার থেকে কিছু জ্ঞানী ব্যক্তি আছে, তারপরে আরো মানে দ্বিতীয় সেই জ্ঞানী ব্যক্তি থেকে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে। এইভাবে যদি আমরা জ্ঞানের দিক থেকে বা সেই ব্যক্তিবর্গের আলোচনা করি, সেই ক্রম অনুযায়ী সাজাই, তাহলে সর্বোচ্চ পর্যায়ে নিশ্চয়ই এমন একজন ব্যক্তি আছেন যিনি সর্বজ্ঞ। মানে এইভাবে আমরা অনুমান করতেই পারি যে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি কিন্তু সর্বজ্ঞ, যিনি কিন্তু সব জানেন। তো সেই ব্যক্তি হচ্ছেন কিন্তু ঈশ্বর। অর্থাৎ ক্রমিকতার দিক থেকে, ক্রম অনুযায়ী, ক্রম নিয়ম অনুযায়ী কিন্তু ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করে নিয়েছেন। এবং একই সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রকৃতি এবং পুরুষের মিলনকর্তা। অর্থাৎ এনারা বলছেন প্রকৃতি হচ্ছে আপনার অচেতন কিন্তু সক্রিয়, আর পুরুষ হচ্ছে আপনার নিষ্ক্রিয় কিন্তু চেতন। কারণ আমরা জানি সাংখ্য এবং যোগ দর্শনে পুরুষকে চেতন স্বরূপ বলা হয়েছে। বেদান্তের সঙ্গে এইখানটা এরা ডিফার করছে, ঠিক আছে। সৎচিৎ আনন্দ, সৎ বা আনন্দ বলছে না, এরা শুধু চিৎ স্বরূপটাকে নিয়েছেন, অর্থাৎ চৈতন্য স্বরূপ। তো পুরুষের এবং প্রকৃতি কিন্তু পরস্পর বিরুদ্ধ ধর্মবিশিষ্ট বা বিরোধী। এখন এই বিরুদ্ধ ধর্মবিশিষ্ট দুটো বিষয় কখনোই তারা একত্রিত হতে পারে না। যেহেতু পুরুষ চেতন কিন্তু সে যেহেতু কোনো কাজ করে না, নিষ্ক্রিয়, তাই সে কখনোই তার কাছে গিয়ে অন্য কারোর কাছে গিয়ে মিলিত হবে না। আবার প্রকৃতি, সে কিন্তু সক্রিয়, সে কাজ করার জন্য তৈরি, কিন্তু সে অচেতন, তার চেতনা নেই। তাহলে এই দুটো বিরুদ্ধ ধর্মের মধ্যে মিলন ঘটাচ্ছে কে? নাকি ঈশ্বর। তাই
প্রকৃতি এবং পুরুষ এই বিরুদ্ধ ধর্মবিশিষ্ট দুটো বিষয়ের মধ্যে মিলন ঘটাচ্ছে ঈশ্বর এবং প্রকৃতি পুরুষের মিলনের ফলে আমরা জানি সাংখ্য দর্শনে আমরা পড়েছি যে এর মাধ্যমে কিন্তু জগতের অভিব্যক্তি ঘটেছে। সেখান থেকে আস্তে আস্তে বুদ্ধি অহংকার মন এইভাবে কিন্তু চলেছে। আর একটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জীবের অদৃষ্টের পরিচালক, অর্থাৎ জীবের ভাগ্যে কি লেখা আছে, সাধারণ মানুষের কি হবে বা এই কর্মের ফল কি হবে, ঠিক আছে, সেটি নির্ধারক বা সেটিকে পরিচালনা করেন ঈশ্বর। অর্থাৎ জীবের কর্মে কিভাবে সে কোন কর্মের জন্য কোন কর্ম ফলটি সে ভোগ করবে, অর্থাৎ জীবের অদৃষ্টে কি আছে সেটি পরিচালনা করেন কিন্তু ঈশ্বর। তো জীবের অদৃষ্টের পরিচালক হিসাবে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়েছে। তো অবশ্যই এগুলো একটু মনে রাখবেন, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে জ্ঞানের প্রয়োজন আছে, কারণ কখন ইন্টারভিউয়ের কিভাবে প্রশ্ন করে সেটা বলা মুশকিল। এখান থেকে কিন্তু আপনার এমসিকিউর সম্ভাবনাও রয়েছে, কয়েকটা জায়গা এখানে আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, পারলে একটু নোট ডাউন করে রাখবেন। এবার আমরা আসবো পরের অংশ। তাহলে ঈশ্বর সম্পর্কে মোটামুটি আলোচনা গেল। এবার যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি চিত্তবৃত্তি তো যোগ দর্শনে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে চিত্তবৃত্তি। এবং আমরা জানি সাংখ্য দর্শনের যে আপনার বুদ্ধি অহংকার এবং মন রয়েছে, যেটাকে অন্তঃকরণ বলা হয়, হ্যাঁ, সেই অন্তঃকরণের যে বুদ্ধি অহংকার মন, এটাকেই বলা হচ্ছে চিত্ত। চিত্ত মানে হচ্ছে আপনার বুদ্ধি অহংকার এবং মন। তো প্রথমে আমরা যেটা আলোচনা করবো, যোগ দর্শনে যোগ বলতে কি বোঝানো হয়। মহর্ষি পতঞ্জল যোগ দর্শনে যোগ শব্দের অর্থ বলেছেন যুক্ত হওয়া, ঠিক আছে। এখানে যুক্ত হওয়া মানে কিন্তু তিনি বলছেন যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া নয়, ঠিক আছে। এই জায়গাটা অবশ্যই মনে রাখবেন যে তিনি কিন্তু ঈশ্বরকে স্বীকার করলেও যোগ শব্দের দ্বারা তিনি কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া এটি বলছেন না। এখানে মহর্ষি পতঞ্জল যোগ বলতে সমাধি যোগের কথা বলছেন, অর্থাৎ সেই ওই যে বললাম প্রয়োগ বিধি, ঠিক আছে, বিভিন্ন রকমের সমাধি, বিভিন্ন রকমের স্টেপ ফলো করে কিন্তু মুক্তি লাভ সম্ভব। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যোগ শব্দটি সমাধি যোগ অর্থে ব্যবহৃত হয়েছে। ইম্পর্টেন্ট, পরীক্ষা আসলেও আসতে পারে, তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। আমি আপনাদের সম্ভবত আজকে সাংখ্য দর্শনের পিডিএফটি দিয়েছি এমসিকিউর, অবশ্যই দেখবেন, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আমি যদি টাইম পাই আমি আরও কোশ্চেন আপনাদেরকে প্র্যাকটিসের জন্য অবশ্যই দেব, আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই কিন্তু আপনাদের উপকার হবে। এইবার যোগ দর্শনে যে মূল মানে যোগের যে লক্ষণটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যোগস চিত্তবৃত্তি নিরোধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহর্ষি পতঞ্জল তার যোগসূত্র গ্রন্থে যোগের লক্ষণে বলছেন যোগস চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ করাই হচ্ছে যোগ। চিত্তের যে বৃত্তি অর্থাৎ বিষয়ের আকার গ্রহণ বা বিষয় আকার, সেটাই হচ্ছে আপনার যোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিংও বটে। আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আমার নিজের সাধ্যমতো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার আগে একটু জিনিস আমি বলে দিই, চিত্ত মানে কি বললাম। চিত্ত মানে আমরা সাধারণত মনকে বুঝে থাকি, কিন্তু এখানে যোগ দর্শনে চিত্ত বলতে, এখানে কিন্তু যোগ দর্শনে চিত্ত বলতে বুদ্ধি অহংকার এবং মন, এই যে তিনটে তত্ত্ব সাংখ্য দর্শনে অন্তঃকরণ বলা হয়েছিল, তাদেরকেই কিন্তু যোগ দর্শনে চিত্ত বলা হচ্ছে। এখানে বুদ্ধি আছে, অহংকার আছে এবং মন আছে, মনে রাখবেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, কোনো একটি টপিক হয়তো আপনার মানে উজ্জ করে দিল, বা এতে মানে এখান থেকে কোশ্চেন হতে পারে যে চিত্ত বলতে কোনটিকে বোঝানো হয় না, একটা নতুন অ্যাড করে দিল, আসতে পারে। বৃত্তি, বৃত্তি আমরা সবাই জানি, বৃত্তি মানে হচ্ছে বিষয় বিকার বা বিষয়ের আকার গ্রহণ। কোন একটি বস্তু দেখলেন, তার আকারের যে জ্ঞানটি আপনার হলো সেটা হচ্ছে বৃত্তি, ঠিক আছে। তার যে বিষয়ের আকার সেটাই বৃত্তি, এবং এই যখন চিত্ত যখন ওই বিষয়ের আকার গ্রহণ করে তখনই সেটাকে বলে চিত্তবৃত্তি, অর্থাৎ চিত্তের বিষয় আকার গ্রহণ, ঠিক আছে। তাহলে চিত্ত কি, চিত্ত বৃত্তি জিনিসটা কি, আর চিত্তবৃত্তি টোটাল জিনিসটা কি আমরা বুঝলাম। এইবার আমরা আলোচনায় আসবো যে আরেকবার বুঝাই দিন। হ্যাঁ বলুন স্যার, চিত্তবৃত্তিটা আরেকবার বুঝাই দিন। চিত্তবৃত্তি হচ্ছে, চিত্ত মানে বললাম বুদ্ধি অহংকার এবং মনকে বলা হচ্ছে চিত্ত। এবং এই চিত্ত যখন কোনো বিষয়ের, কোনো একটা বিষয়কে দেখলো, বিষয়কে দেখার পর বিষয়ের একটা নির্দিষ্ট আকার আছে,
সেই বিষয়ের আকার যখন সে গ্রহণ করে, যেমন এই পেনটি যখন দেখছি পেনের একটি আকার সম্পর্কে, ঠিক আছে, যখন সে জ্ঞান লাভ করলো, বা জ্ঞান লাভ বলাটা বলে এখানে, জ্ঞান তো আত্মাতে হয়, তো চিত্তের যে বিষয়ের আকার মানে বৃত্তি মানে বিষয়ের আকার, এই যে একটা কলম আমি নিয়েছি, এর যে এটা একটি বিষয় বা বিষয়বস্তু, এর একটি আকার আছে, এই টোটাল জিনিসটাকে আমরা যখনই দেখবো তখনই পেন বলবো, তাই এর একটা কনসেপ্ট আমার মধ্যে চলে এলো। তখন চিত্ত এই বিষয়ের আকারটাকে গ্রহণ করে, তখনই সেটাকে বলে চিত্তবৃত্তি। কোনো একটি ঘটকে দেখলেন, সেই ঘটের যে আকার, ঘটাকার, এই ঘটাকারকে যখন আপনি গ্রহণ করবেন চিত্তের মাধ্যমে, ঘটের যে বিষয়বস্তু সেটাই হচ্ছে আপনার চিত্তবৃত্তি, অর্থাৎ চিত্তের বিষয় আকার গ্রহণ। ঠিক আছে, এই চিত্ত যখন এই বৃত্তিকে গ্রহণ করে তখনই হচ্ছে আপনার চিত্তবৃত্তি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, আমি চেষ্টা করছি বিষয়টাকে খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চিত্তবৃত্তি দেখুন, সেটা হচ্ছে একটা জিনিস একটু পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা বোঝাতে আমার সুবিধা হবে অ্যাকচুয়ালি। তো পরীক্ষায় হয়তো এত কিছু লাগবে না, তবুও আমি বিষয়টাকে খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন যেটুকু আমরা জানলাম যে চিত্ত মানে হচ্ছে বুদ্ধি, অহংকার এবং মন, ঠিক আছে। এখন আমরা জানি যে প্রকৃতি অচেতন, পুরুষ হচ্ছে চেতন, ঈশ্বর এদের মধ্যে সংযোগ সাধন করছে, জগতের অভিব্যক্তি শুরু হচ্ছে। এইবার কি হচ্ছে যে চিত্তবৃত্তি হচ্ছে প্রকৃতির পরিণাম। প্রকৃতির পরিণাম যে চিত্ত, আমরা জানি প্রকৃতির পুরুষের মিলনের ফলে প্রকৃতি থেকে আস্তে আস্তে বুদ্ধি, অহংকার, মন হচ্ছে, তাহলে প্রকৃতি থেকে পরিণাম প্রাপ্ত হচ্ছে কি বুদ্ধি, অহংকার, মন। পরিষ্কার করে ব্যাপারটা বুঝুন। সাংখ্য দর্শনটা আলোচনা আমি করেছি বোধহয়, এটা আলোচনা করা হয়নি, যাই হোক। তো এই তিনটে হচ্ছে প্রকৃতির পরিণাম, বুদ্ধি, অহংকার, মন। কারণ প্রকৃতির সঙ্গে পুরুষের মেলবন্ধনের ফলে আস্তে আস্তে প্রথম পরিণাম বুদ্ধি, তারপরে দ্বিতীয়টা হচ্ছে অহংকার, বুদ্ধি বা মহৎ বলা হয়, অহংকার, তারপরে মন, তারপর আস্তে আস্তে কিন্তু আসছে একাদশ ইন্দ্রিয়। হ্যাঁ, অহংকার থেকেই মন, দ্বাদশ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তারপরে কর্মেন্দ্রিয়, তারপরে পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, এগুলো আসছে। তো এইগুলো হচ্ছে প্রকৃতির থেকে তৈরি হচ্ছে, প্রকৃতি থেকে পরিণাম প্রাপ্ত হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে প্রকৃতির পরিণাম। তাহলে বিষয়টা কি হলো যে এই চিত্ত হচ্ছে, তাহলে চিত্ত যেহেতু এইগুলো দ্বারা তৈরি, তাহলে এটা এই চিত্তটা কি, চিত্তটা হচ্ছে প্রকৃতির পরিণাম। তো এখন বলা হচ্ছে আর পুরুষ জিনিসটা কি, পুরুষ একটু আগেই বললাম যে পুরুষ হচ্ছে চেতন স্বরূপ, চিৎ স্বরূপ বা চেতন স্বরূপ। এই চেতন স্বরূপ আত্মার, এই চেতন স্বরূপ আত্মার কোনো বিকার বা বৃত্তি হতে পারে না, অর্থাৎ পুরুষের কোনো বৃত্তি বা বিকার নেই। ওকে, চলুন একটা ছোট্ট যাই হোক, এবার কিভাবে হচ্ছে আমি বিষয়টাকে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন আমরা জানলাম যে চিত্তের বৃত্তি হয়, চিত্ত বৃত্তি গ্রহণ করে, কিন্তু পুরুষ বা আত্মা এর কিন্তু কোনো রকমের বিকার বা বৃত্তি নেই। এখন পুরুষ বা আত্মার সঙ্গে চিত্ত যখন মিলিত হয় বা চিত্তের সান্নিধ্য বশত পুরুষের চৈতন্য প্রতিফলিত হয়। কোথায়? চিত্তে। একটা জিনিস আমি ছোট্ট করে বোঝাই, এখানে পেজ নেই যদিও, চিত্ত, এই চিত্তে যখন আত্মা বা পুরুষ চিত্তের বিকার আছে বা বৃত্তি রয়েছে, আত্মার বিকার বা বৃত্তি কিছু নেই। এই চিত্তে যখন আত্মা প্রতিবিম্বিত হয় তখন কি হয়, আত্মাতে বা পুরুষে বৃত্তি গ্রহণ করে। চিত্তের বৃত্তি আত্মা বা পুরুষ নিজের বৃত্তি বলে ভুল করে। একটু ছোট্ট একটা জিনিস আমি পড়ি, তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে। সেটা হচ্ছে পুরুষের সান্নিধ্য বশত, পুরুষের সঙ্গে যখন চিত্ত অ্যাড হয়, সেই সান্নিধ্য বশত পুরুষের চৈতন্য প্রতিফলিত হয়। চিত্তে পুরুষের চৈতন্য প্রতিফলিত, অর্থাৎ এই যে চিত্ত, এ তো অচেতন, কারণ এরা প্রকৃতির পরিণাম। এখন পুরুষ হচ্ছে চেতন, এই চেতন পুরুষ যখন চিত্তে আসছে তখন এই চিত্তে কিন্তু পুরুষের চৈতন্য প্রতিফলিত হচ্ছে। ওকে,
এইবার বিষয়টা কি হচ্ছে, এই যেহেতু আমরা জানি সাংখ্য দর্শন আমরা পড়েছি যে প্রকৃতির 3টি গুণের সাম্যাবস্থা, সত্য, রজ এবং তম। তো চিত্ত হচ্ছে সত্যগুণের প্রাধান্য থাকায় অত্যন্ত স্বচ্ছ। এই জন্য চিত্তের উপর পুরুষ বা আত্মার চৈতন্য প্রতিফলিত হলে চিত্ত চেতন রূপে প্রতিভাত হয়। দেখুন খুব ভালো করে বুঝুন, চিত্ত হচ্ছে অ্যাকচুয়ালি অচেতন, যেহেতু এটা প্রকৃতির পরিণাম। এখন চিত্তে যখন আত্মা বা পুরুষ মানে মিলিত হয় বা সান্নিধ্য লাভ করে, তখন এই চিত্ত নিজেকেই চেতন বলে মনে করেন, চেতন। ওকে, এটুকু আমরা বুঝতে পেরেছি। চিত্ত অচেতন, কিন্তু পুরুষের সঙ্গে মিলিত হওয়ার ফলে চিত্ত হয়ে যাচ্ছে চেতন। এইবার এই প্রতিফলনের ফলে প্রতিফলিত বা প্রতিবিম্বিত আত্মা চিত্তের বিকারকে নিজের বিকার বলে মনে করে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ পুরুষের তো কোনো আগেই বললাম বিকার বা বৃত্তি নেই। এখন এই আত্মা বা পুরুষ যখন চিত্তে প্রতিফলিত হচ্ছে, তখন চিত্ত চেতন হচ্ছে, এবং চিত্তের যে বৃত্তি রয়েছে, এই বৃত্তি বা বিকার বা বিষয়বস্তু গ্রহণ, এটিকে আত্মা, চিত্তের যে বৃত্তি বা বিকার আছে সেইটিকে আত্মা বা পুরুষ নিজের বিকার বা বৃত্তি বলে মনে করছে যখন আত্মা চিত্তের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। ওকে, এইবার বলছে এই প্রতিফলনের ফলে প্রতিফলিত বা প্রতিবিম্বিত আত্মা গেল, এটা চিত্তের বিকার মনে করে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যখন আপনার চাঁদ হচ্ছে যখন স্থির, কিন্তু একটা গতিশীল যখন নদীর উপরে বা জলাশয়ের উপরে তাকে দেখা হয়, তখন মনে হয় যেন চাঁদটাও যেন চলছে স্রোতের সঙ্গে সঙ্গে। অর্থাৎ চাঁদের যে প্রতিফলন, চাঁদটা যদিও স্থির নয়, সেটাও ঘুরছে, কিন্তু সাধারণত আমরা তার গতি প্রত্যক্ষ করতে পারি না। কিন্তু যখন আমরা চাঁদ যখন কোনো একটা জলাশয়ে পড়ে, জলাশয়ের গতির সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে চাঁদটাও চলছে। ঠিক এখানেও সেই রকম চিত্ত হচ্ছে, আত্মা হচ্ছে মানে বিষয়াকার বৃত্তিহীন, কিন্তু সেটা যখন চিত্তের ওপর পড়ছে এবং চেতন হচ্ছে, তখন চিত্তের যে বৃত্তি, ওখানে নদীর যে স্রোত চলছে, এখানে চিত্তের যে বৃত্তিটা আছে, সেই বৃত্তিটা আত্মা বা পুরুষ নিজের বৃত্তি বলে ভুল করে। ঠিক আছে, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেওয়া আছে, আমার খুব ভালো লাগলো। বিষয়বস্তু এত ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কিন্তু আমার এখানটায় পড়ে খুব ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বলেছে যোগমতে মনের মাধ্যমে চিত্ত যখন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়, তখন চিত্ত সেই বিষয়ের আকার গ্রহণ করে। দেখুন খুব ভালো করে বুঝুন, যদিও এটা বোঝার খুব দরকার নেই, তবু আমার মনে হচ্ছে যেন বোঝানো উচিত, মানে আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো চিত্ত প্লাস মন, চিত্ত প্লাস মন, যদিও মন চিত্তেরই অন্তর্ভুক্ত, মনের মাধ্যমে, চিত্ত মানে হচ্ছে আপনার বুদ্ধি, অহংকার এবং মন। তো চিত্ত যখন মনের মাধ্যমে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়, তখন চিত্ত সেই বিষয়ের আকার গ্রহণ করে। ফর এক্সাম্পল, এখানে খুব সুন্দর একটি উদাহরণ দেওয়া আছে। আপনার কোনো একটি বস্তু যখন আপনি দেখছেন, সেই বস্তু দেখার সঙ্গে সঙ্গে বস্তুর যে আকার, সেটি কিন্তু আপনার চিত্তে থেকে যাচ্ছে। অর্থাৎ আপনার চিত্তের মধ্যে সেই বস্তুর আকার গৃহীত হয়েছে, অর্থাৎ চিত্ত বিষয়ের আকারকে গ্রহণ করেছে, এক কথায়। ওকে, এবার কি হচ্ছে, চিত্তের এই বিষয়াকার বৃত্তি মানে বিষয়াকার গ্রহণ করাকে বলা হচ্ছে চিত্তবৃত্তি। তাহলে চিত্তবৃত্তি কি? মনের মাধ্যমে চিত্ত যখন কোনো বিষয়বস্তুকে দেখছে, একটা ঘটকে দেখছে, তাহলে ঘটের যে আকার, সেটা যখন চিত্ত গ্রহণ করে, সেটাকেই বলা হচ্ছে, মানে ঘটাকারটা হয়ে যাচ্ছে চিত্তবৃত্তি, চিত্তের বৃত্তি। ওকে, এইবার বলছে এখানে খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। ইন্দ্রিয় এবং মনের সাহায্যে চিত্ত যখন কোনো ঘটের সঙ্গে সংযুক্ত হয়, তখন চিত্ত ঘটের আকার গ্রহণ করে এবং চিত্তের ঘটাকার বৃত্তি হয়। এটা পরিষ্কার। এমন অবস্থায় চিত্তের উপর আত্মার চৈতন্য প্রতিফলিত, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে চিত্তের বিষয়াকার বৃত্তি হয়ে গেছে, অর্থাৎ ধরুন কোন একটি বস্তু রয়েছে, হ্যাঁ, এটা ঘট মোটামুটি আঁকলাম, যাই হোক। তো এইটাকে যখন চিত্ত যখন এটাকে মনের মাধ্যমে যখন চিত্ত এটাকে দেখছে, তখন এটার এই বিষয়টার যে আকার, সেটা চিত্তে চলে আসছে। তাহলে চিত্তের বিষয় আকার হয়ে গেল, চিত্ত বিষয়ের আকারকে গ্রহণ করলো,
অর্থাৎ চিত্তে বৃত্তি হলো। এইবার সেই চিত্তবৃত্তির সঙ্গে সেই চিত্তে যখন আত্মা প্রতিফলিত হচ্ছে, আত্মা বা পুরুষ, তখন সেই চিত্তের যে বৃত্তি অর্থাৎ এই বিষয়াকার, তখন আত্মা কি করে, চিত্তের বৃত্তিকেই আত্মা বা পুরুষ নিজের বৃত্তি বলে ভুল করে। ওকে ওকে চিত্তের উপর আত্মার চৈতন্য প্রতিফলিত হলে, একটু আগে বললাম আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ, আর চিত্ত কিন্তু অচেতন, যেটা প্রকৃতির পরিণাম আমরা জানি। তো চিত্তে কোনো চৈতন্য নেই, আত্মা প্রবেশ করলো চিত্তেতে, আত্মা চৈতন্য হলো। এই চিত্তের যে বিষয় আকার ছিল সেইটি আত্মা চৈতন্যর ফলে সেটা নিজের বিকার বলে গ্রহণ করছে। এর ফলে কি হচ্ছে, আত্মার কিন্তু ঘট আকার, এই যে ঘটের আকার, এটা চিত্তের বিষয় ছিল। ওকে, চিত্তের বিষয় আকার ছিল, চিত্তবৃত্তি ছিল, কিন্তু সেই আত্মা যখন চিত্তের সঙ্গে অ্যাড হলো, তখন কিন্তু চিত্তের যে বিকার বা বৃত্তি সেটি কিন্তু আত্মার বৃত্তি হয়ে গেল। অর্থাৎ আত্মার ঘটাকার বৃত্তি হলো বা আত্মার ঘট জ্ঞান হলো। আমরা জানি জ্ঞান আত্মাতে থাকে, তাহলে আত্মার ঘট জ্ঞান হলো, অর্থাৎ আত্মাতে চিত্তবৃত্তি হয়ে গেল, চিত্তবৃত্তি আত্মার বৃত্তি হয়ে গেল। এবার এখানে একটা খুব সুন্দর কথা বলেছে যে চিত্তের বৃত্তি হলো এই প্রকার জ্ঞান স্বরূপ সকল অবস্থায় আত্মা স্বরূপত বিশুদ্ধ চৈতন্য, এটা একটু আগেই বললাম, আত্মা চৈতন্য স্বরূপ, এবং চৈতন্যের বিকার সম্ভব নয়, চৈতন্যের কোনোভাবে বিকার হয় না, অচেতন পদার্থেরই এরকম বিকার সম্ভব, চিত্তে প্রতিবিম্বিত আত্মারই বিকার হয়। এবার চিত্তে যে আত্মা প্রতিবিম্বিত হয়েছে, সেই আত্মা চিত্তের বৃত্তিকে নিজের বৃত্তি বলে ভুল করার জন্য এই আত্মার কিন্তু ঘটাকার বৃত্তি বা জ্ঞানবৃত্তি হয়েছে। এইবার এখানে একটা জিনিস বলেছে, চিত্তে যে আত্মা প্রতিবিম্বিত হয়েছে, অবিদ্যাবশত সে নিজেকেই বৃত্তিজ্ঞানের জ্ঞাতা কর্তা ভোক্তা বলে মনে করে। আত্মা স্বরূপত চৈতন্য স্বরূপ, কিন্তু আত্মার কোনো বিষয়াকার বৃত্তি নেই। এবার আত্মা যখন এই চিত্তের সঙ্গে যুক্ত হচ্ছে এবং চিত্তে পূর্ব থেকেই বিষয়াকার যুক্ত হয়ে আছে, এবং এই বিষয়াকারকে আত্মা যখন নিজের বিষয়াকার বলে গ্রহণ করছে, তখনই আত্মা নিজেকে জ্ঞাতা, যেহেতু সে জ্ঞান লাভ করেছে, কর্তা ভোক্তা বলে মনে করে। আর এই যখনই সে এটা করে, তখন সে বন্ধন দশায় পড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ চিত্তবৃত্তিকে গ্রহণ করলেই তবেই আত্মা বা পুরুষ বন্ধন দশা প্রাপ্ত হয়। এটুকু বুঝতে পেরেছেন যে চিত্ত কিভাবে বিষয়াকার গ্রহণ করে, কিভাবে আত্মা প্রতিফলিত হওয়ার ফলে আত্মা বন্ধন দশায় পড়ে গেল। যখন আত্মা চিত্তে প্রতিবিম্বিত হলো, তখন চিত্তের যে বিষয় আকার ছিল সেটি আত্মাতে যাওয়ার ফলে বা আত্মা সেটাকে নিজের বিকার বলে গ্রহণ করার ফলে চিত্তের যে জ্ঞান হলো, আত্মার যে জ্ঞান হলো, সেই আত্মা তখন নিজেকে জ্ঞাতা কর্তা এবং ভোক্তা বলে মনে করছে। এই অবস্থায় হচ্ছে আত্মার বন্ধন অবস্থা। সেই জন্যই কিন্তু বলা হয়েছে এই যোগ জিনিসটা কি, যোগের মাধ্যমে কি করতে হবে, যোগের মাধ্যমে এই যে চিত্তবৃত্তি হয়েছে আত্মার, সেই চিত্তবৃত্তিকে নিরোধ করতে হবে। তাহলে আত্মার কিভাবে চিত্তবৃত্তি হয়েছে আপনারা একটু বুঝতে পেরেছেন? একটু বলবেন, কেমন বোঝাতে পারলাম? বুঝতে পারলাম স্যার চিত্তবৃত্তি বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যালো, বুঝা গেছে স্যার, ক্লিয়ার হয়ে গেছে স্যার বলুন। স্যার তাহলে চিত্তের জ্ঞান হয়, বুঝেছি, ভালোভাবে বুঝতে পেরেছি। পুরুষের জ্ঞান হচ্ছে, চিত্তের তো হচ্ছে না। চিত্ত কোনো বিষয় আকার গ্রহণ করে, চিত্ত তো অচেতন, চিত্তের জ্ঞান হবে না, পুরুষ বা আত্মার জ্ঞান হচ্ছে। আর যখনই পুরুষ বা আত্মার জ্ঞান হচ্ছে চিত্তের সঙ্গে যুক্ত হওয়ার ফলে, তখনই পুরুষ বন্ধন দশায় আবদ্ধ হচ্ছে, কারণ তখন পুরুষ নিজেকে জ্ঞাতা কর্তা ভোক্তা বলে মনে করছে। বুঝতে পারলেন? স্যার হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলুন। বলছি এটা কি ব্যাপারটা তাহলে কি এইরকম দাঁড়াচ্ছে যে হচ্ছে গিয়ে চিত্তের মধ্য দিয়ে পুরুষ বন্ধন যুক্ত হচ্ছে এবং বন্ধন মুক্ত হওয়ার জন্যই তাকে চিত্তটাকে বৃত্তি থেকে আলাদা করতে হবে, এটাই তো আসল বিষয় স্যার? পারফেক্ট, একদম ঠিক বলেছেন। এইটাই অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ, আমরা সাংখ্য দর্শনে পড়িনি, আমরা একটা পাঠ দিয়েছি, ওইটা আলোচনা করা হয়নি। প্রকৃতি এবং পুরুষ যখন মিলিত হয়, তখন যে তিন গুণের যে সাম্যাবস্থা বিঘ্নিত হয়, অর্থাৎ বিরূপ পরিণাম ঘটে। ঠিক আছে, এর ফলে
ওই যে এখানে সেটাই বলছে, যখন আত্মা চিত্তে প্রতিবিম্বিত হচ্ছে, আত্মা তো নিজে ওকে ছিল, কোনো চাপ ছিল না আত্মার, আত্মা চৈতন্য স্বরূপ, কোনো চাপ নেই। কিন্তু আত্মার যখনই চিত্তের সঙ্গে যুক্ত হচ্ছে, তখনই চিত্তের যে বিষয় আকার, সেইটা আত্মা চিত্তের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আত্মা নিজেই তার বিষয় আকারটা গ্রহণ করে নিজেকেই জ্ঞাতা কর্তা ভোক্তা বলে যখনই মনে করছে, তখনই আত্মার কিন্তু বা পুরুষের কিন্তু বন্ধন দশায় সে আবদ্ধ হয়ে পড়েছে। এবং বন্ধন দশায় আবদ্ধ হওয়ার ফলে সে কিন্তু মুক্ত চেতন হওয়া বা নিত্য মানে আপনার সে কিন্তু নিত্য বলা হচ্ছে ওখানে যে পুরুষ নিত্য মুক্ত, কিন্তু পুরুষ যখন ওই চিত্তের সঙ্গে যুক্ত হচ্ছে বা প্রকৃতির পরিণামের সঙ্গে যুক্ত হচ্ছে, তখনই কিন্তু আত্মা যখন প্রকৃতির পরিণামের সঙ্গে যুক্ত হচ্ছে, তখনই সে যে আত্মার যে বিকারগুলো রয়েছে, মানে চিত্তের যে বিকারগুলো রয়েছে, সেগুলো সে নিজেকে গ্রহণ করছে, ফলত সে নিজেকে জ্ঞাতাকর্তা বলে মনে করছে এবং তার বৃত্তি করছে, ঠিক আছে, তার বন্ধন দশা প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ বলুন, কেউ কিছু বলছেন? মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ, বাচ্চার গলা শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে, তো যেটা আমরা আলোচনা করছিলাম ওইটাই, এই যে আত্মা চিত্তের দ্বারা আবদ্ধ হয়ে গেল, মানে বিষয় আকার দ্বারা আবদ্ধ হয়ে গেল, এই বিষয় আকারকে বা চিত্তের বৃত্তিকে নিরোধ করতে হবে। এবং সেই নিরোধের রাস্তা কি? যোগ। যোগস চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ হচ্ছে চিত্তবৃত্তিকে নিরোধ করা, ঠিক আছে। এবং যোগ সাধনা, এই যোগটাকেই এরা বলেছে সমাধি যোগ। ওকে, তো যেটা আমরা আলোচনা করছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এবার চিত্তবৃত্তির বেশ কিছু প্রকার রয়েছে। আমরা জানি প্রত্যেকে 5 প্রকার চিত্তবৃত্তি হয়। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এবং প্রমাণ হচ্ছে আমরা জানি যোগ দর্শনে 3খানা প্রমাণকে স্বীকার করা হয়েছে জ্ঞান লাভের উপায় হিসাবে। জ্ঞান লাভের উপায় হিসাবে 3খানা প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে 3টে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ, এই প্রত্যক্ষের মাধ্যমে মানে ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর, আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংযোগজনিত চিত্তের যে বৃত্তি, ঠিক আছে, ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংযোগজনিত চিত্তের যে বৃত্তি, সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বৃত্তি। আর এই প্রত্যক্ষ বৃত্তি বা 2 রকমের হতে পারে, একটা বাহ্য, একটা অন্তর। যখন ঘটের সঙ্গে ইন্দ্রিয় বা মনের সংযোগ হয়, কোনো একটি বস্তুর সঙ্গে ইন্দ্রিয় এবং তার সঙ্গে মন যুক্ত হয়ে যখন তার সংযোগ হচ্ছে এবং তার ফলে যে ঘটের জ্ঞান বা ঘটাকার উৎপন্ন হচ্ছে, এই ঘটাকারের যে জ্ঞান, সেটাই হচ্ছে বাহ্য প্রত্যক্ষ বৃত্তি, যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগেই, ডিটেলসে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা আমি মনে করছি। আর মনের মাধ্যমে যখন মানসিক বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন হচ্ছে মানস প্রত্যক্ষ বৃত্তি। আমরা সবাই এগুলো কম বেশি জানি। এবং অনুমান শব্দ সম্পর্কে আমরা সকলেই জানি, যাই বলার দরকার নেই। বিপর্যয় মানে মিথ্যা জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান, ঠিক আছে, কোনো বিষয়ে ভুল জ্ঞান, যেটা যা নয় তাকে সেটা মনে করা, সেটা হচ্ছে বিকল্প। অর্থাৎ বিকল্পের এখানে সংজ্ঞায় বলছে বিপর্যয় মিথ্যা জ্ঞান, অর্থাৎ বিপর্যয় হচ্ছে মিথ্যা জ্ঞান। এবং একই সঙ্গে বলা হচ্ছে বিপর্যয় কিন্তু মিথ্যা জ্ঞান। একটা জিনিস মনে রাখতে হবে, জ্ঞানের অভাব নয়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। বিপর্যয়ের হচ্ছে মিথ্যা জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান, মিথ্যা জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান, কিন্তু জ্ঞানের অভাব নয়। জ্ঞানের অভাব মানে কি? জ্ঞানই হয়নি, কিন্তু এখানে জ্ঞান হয়েছে, কিন্তু সেটা মিথ্যা, সেটা ভুল। এবং এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিত্তবৃত্তি বিষয়ের অনুরূপ না হলে, অর্থাৎ আপনার যে খুব মানে ক্লিয়ার জিনিসটা, খুব ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্টিং, আপনার যে চিত্তবৃত্তি হলো কোনো একটি বস্তুকে দেখার পরে সেই বস্তু সম্পর্কে, এখানে লকের সঙ্গে অনেকটা আমার সাদৃশ্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হঠাৎ লকের কথা মনে পড়ে গেল, যে চিত্ত যে বিষয়ের আকারটা গ্রহণ করেছে, একটা ঘট দেখার ফলে ঘটের যে বিষয় আকার, সেটি চিত্ত গ্রহণ করলো, এটা হচ্ছে চিত্তবৃত্তি। এখন এই চিত্তবৃত্তির সঙ্গে যদি বাহ্য বিষয়টার যদি মিল না থাকে, তাহলে জ্ঞানটা কিন্তু ভ্রান্ত বা মিথ্যা হয়ে যাবে। সেই জন্যই বলা হচ্ছে যে রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ রজ্জু দেখে সর্প জ্ঞান লাভ করা। অর্থাৎ আপনার বিষয়াকার বৃত্তি হলো কি? একটা সাপের,
একটা সাপের বৃত্তি আপনার হলো বা সাপের বিষয়াকার আপনার মনে হলো। এইবার এই সাপের সঙ্গে কিন্তু বাহ্য বসু মানে চিত্তবৃত্তিতে সাপ রয়েছে, কিন্তু সেই চিত্তবৃত্তির সঙ্গে বাহ্য বিষয়ের কিন্তু মিল নেই। যদি মিল না থাকে তাহলে হবে বিপর্যয়। বোঝা গেল? ঠিক লক যেরকম বলেছিল তার সেই প্রতিরূপী বস্তুবাদে, ঠিক আছে, সেটা অনেকটা এটার সঙ্গে সাদৃশ্যযুক্ত বলে আমার মনে হচ্ছে। এইবার যেমন দড়িকে সাপ দেখাটাও তো এর মধ্যে পড়বে, যে একটা দড়ি আমরা ভুল করে সাপ দেখছি, সেটাও তো বিপর্যয় নাকি? আমি তো সেই উদাহরণটাই দিলাম এতক্ষণ ধরে। রজ্জুতে সর্পভ্রম মানে দড়িকে সাপ বলেই মনে করা। হ্যাঁ, রজ্জু মানে দড়ি, ঠিক আছে, ওই জিনিসটা। বা যে কোনো ভ্রম জ্ঞানের ক্ষেত্রে তাই হয়। ভ্রম জ্ঞানে কি হয়? ভ্রম জ্ঞানে আমাদের যে বিষয়ের জ্ঞানটি হয় সেই জ্ঞানটির সঙ্গে মানে যে বস্তুটি রয়েছে তার সঙ্গে মিল থাকে না। অর্থাৎ আমাদের বিষয়াকার যে বৃত্তি হলো সেই বিষয়াকার বৃত্তির সঙ্গে বাহ্য বস্তুর মিল নেই, অমিল রয়েছে। আর যখনই অমিল হবে তখন সেটা বিপর্যয় মিথ্যা জ্ঞান। এটা হচ্ছে ন্যায় দর্শনে অপ্রমা যেটা বলা হচ্ছে, এটা এখানেও কিন্তু সেটাই বলা হচ্ছে, অপ্রমাটাই হচ্ছে বিপর্যয় বা মিথ্যা জ্ঞান। হ্যাঁ পিঙ্কি বল, শুনতে পেলাম না, আর বল না। বলছি এখানে যেটা বলা হচ্ছে বিপর্যয় বলতে, সেটা ন্যায় দর্শনে অপ্রমা বলা হচ্ছে, যেটা ভ্রম জ্ঞান, সেটাই এখানে বিপর্যয় বা মিথ্যা জ্ঞান। হ্যাঁ, সেটার সঙ্গে সাদৃশ্য আছে এটা। একদমই। অপ্রমাকে আমরা জানি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। হ্যাঁ, কি কি হয়েছিল খেয়াল নাই, চার ভাবে না তিন ভাবে ভাগ করা হয়েছিল। ভ্রম, সবাই শিক্ষিত চার ভাগে ভ্রম, সংশয়, বিপর্যয়, তর্ক। ধনী চোখের বর্ণ সংশয়, ভ্রম, সংশয়, বিপর্যয়, তর্ক। এসব ভুলে গেছে, কিছু মনে নাই। যাই হোক, সেই অপ্রমা ছিল, অপ্রমা পড়েছিলাম অনেকদিন আগে। ন্যায় দর্শন বলছি একটা কথা বলছিলাম। চারটে প্রমা, অপ্রমা বোধহয় চারখানা ছিল। হ্যাঁ, সংশয়, বিপর্যয়, তর্ক, কি একটা ছিল, ভ্রম, সংশয়, বিপর্যয়, তর্ক। ভ্রম ছিল স্যার। ওকে, চলো হ্যালো আমরা চলে আসি আমাদের জায়গাতে। সংশয়, বিপর্যয়, তর্ক। হ্যালো, একটা ছিল। যাই হোক, হ্যালো বিপর্যয় মানে আশা করি বুঝতে পেরেছেন। বিষয়ের সঙ্গে আমার যদি বিষয় আকারটা না মেলে, ওকে। আর বিকল্প, বিকল্প মানে হচ্ছে খুব ইন্টারেস্টিং। বিকল্প মানে হচ্ছে আপনার এক কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে শব্দাশ্রয়ী বস্তুশূন্য জ্ঞান। অর্থাৎ শব্দকে আশ্রয় করে রয়েছে কিন্তু বস্তুটা নেই। অর্থাৎ আমরা যে অলিক বিষয়গুলোর কথা বলি, এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন আকাশ কুসুম, শশশৃঙ্গ বা বন্ধাপুত্র, এগুলো শব্দ আছে কিন্তু সেই শব্দের সঙ্গে রিলেটেড কোনো বস্তু নেই। শব্দাশ্রয়ী বস্তু শূন্য জ্ঞান, শব্দকে আশ্রয় করে রয়েছে কিন্তু বস্তুর সঙ্গে বস্তুটা নেই, এটাই হচ্ছে বিকল্প। আর হচ্ছে আপনার নিদ্রা, খুব ইন্টারেস্টিং। নিদ্রা হচ্ছে আপনার জ্ঞানের অভাব বিষয়ক জ্ঞান, খুব ইন্টারেস্টিং। কি জিনিস? জ্ঞানের অভাব বিষয়ক জ্ঞান। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন নিদ্রাতে, আপনি নিদ্রা থেকে উঠলেন এবং আপনি বললেন যে নিদ্রাকালে আমার মানে আমি এমন ঘুম ঘুমিয়েছি আমার কোনো চেতনাই ছিল না, এরকম সকালবেলায় উঠে বললেন। বা চুরি, যদি কেউ চুরিও হয়ে যেত, কেউ যদি ডাকাতি করে নিয়ে যেত, আমার ঘুম ভাঙতো না, মানে আমি এতটাই ঘুমে আচ্ছন্ন, মানে আমার নিদ্রাকালে কোনো চেতনাই ছিল না, এরকম একটা জ্ঞানকে বলা হচ্ছে নিদ্রা। তাহলে এখন কি? নিদ্রা হচ্ছে জ্ঞানের অভাব বিষয়ক জ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনি বলছেন যে আমি এত ঘুম ঘুমিয়েছি আর আমার চেতনাই ছিল না, তাহলে এটা আপনি বললেন কি করে? আপনি কি করে বুঝলেন যে আপনি এত ঘুম ঘুমিয়েছেন? অর্থাৎ সেই ঘুমন্ত সময়েও আপনার কিছু না কিছু জ্ঞান আপনার উৎপন্ন হয়েছে। অর্থাৎ কি জ্ঞান? যে ওই টাইমে আমার কোনো জ্ঞান ছিল না, এই জ্ঞান। এরকম সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে নিদ্রাকালে আমার কোনো জ্ঞান ছিল না, অর্থাৎ জ্ঞানের অভাব বিষয়ক জ্ঞান। অর্থাৎ জ্ঞানটা কেমন? নাকি জ্ঞানের অভাব, অর্থাৎ জ্ঞান হয়নি, জ্ঞান নেই, এইরকম একটা যে জ্ঞান, মানে জ্ঞান নেই এইরকম যে জ্ঞান, সেটাকেই বলে নিদ্রা। ঠিক আছে? অর্থাৎ জ্ঞান নেই এরকম আবার জ্ঞান, এটা কি আমার শুনতে আবার কন্ট্রাডিক্টরি লাগতে পারে বা কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমার জ্ঞান হয়নি বা আমার জ্ঞান ছিল না, এটা এই জ্ঞানটা তো আপনার হয়েছে যে আমি নিদ্রাকালে খুবই অচেতন ছিলাম। তো এটা আপনি জানলেন কি করে? যদি আপনার জ্ঞান নাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওই টাইমে আপনার জ্ঞান ছিল। তাই ওই টাইমে আমার কোনো জ্ঞান ছিল না, এই রকম জ্ঞান আমার হয়েছে, দ্যাট ইজ নিদ্রা। অর্থাৎ
জ্ঞানের অভাব, এই বিষয়ক যে জ্ঞান, সেটাকেই বলা হচ্ছে নিদ্রা। এবং স্মৃতি তো আমরা প্রত্যেকেই জানি, যে অতীত অভিজ্ঞতার পুনরুদ্রেক, সেটাকেই বলা হচ্ছে স্মৃতি। যে সংস্কার রূপে আমাদের সঞ্চিত থাকে, সেটাকে আমরা পুনরায় আমাদের যে পুনরুদ্রেক করা হচ্ছে স্মৃতি। এবং কি বলা হচ্ছে, অতীত অভিজ্ঞতা সংস্কারজনিত বৃত্তি বা জ্ঞানই হচ্ছে স্মৃতি। অর্থাৎ এখানে কি হয়, যে পূর্বানুভূত বিষয়ের প্রতিরূপ আকার অন্তরে ধারণ করাই বৃত্তি বা সংস্কার। অর্থাৎ কোনো একটি জিনিসকে আপনি দেখলেন, সেই জিনিস সম্পর্কে আপনার একটা ধারণা জন্মালো, সেটাকে বলা যায় সংস্কার। আমরা আগে পড়েছি যে ভাবনা সংস্কারের কথা বলেছি, এবং সেই সংস্কারকে যখন আপনি পুনরায় সেটিকে আপনি আবার মনে করার চেষ্টা করবেন, সেটাকেই বলা হচ্ছে স্মৃতি। ঠিক আছে? অর্থাৎ কোনো একটি জায়গায় আপনি কিছু দেখে এলেন, সেটি আপনার মনে সংস্কার রূপে থাকলো, এবার সেই বস্তুটা আপনার কাছে নেই, আপনি অন্য কোনো মুহূর্তে সেটিকে মেমোরাইজ করার চেষ্টা করছেন, দ্যাট ইজ কল্ড মেমোরি বা স্মৃতি। ওকে, তো এই ছিল মোটামুটি আলোচনা। এছাড়াও চিত্তবৃত্তিকে ক্লিষ্ট অক্লিষ্ট এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? ক্লিষ্ট চিত্তবৃত্তি হচ্ছে সেগুলো যেগুলো ক্লেশ দেয় বা যন্ত্রণা দেয়, সেইগুলো ক্লিষ্ট চিত্তবৃত্তি। যেমন এখানে বলা হচ্ছে রাগ, দেশ, কাম, ক্রোধ, এইগুলো হচ্ছে ক্লিষ্ট চিত্তবৃত্তি। এবং অক্লিষ্ট চিত্তবৃত্তি কোনগুলো আমরা প্রত্যেকেই জানি, যেগুলো ক্লেশ নাশক, যেগুলো ক্লেশ নাশ করে, শ্রদ্ধা, ভক্তি, করুণা, বৈরাগ্য ইত্যাদি। এই জিনিসগুলো একটু অবশ্যই দেখে নেবেন, ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাকে এখন বলতে হবে, সেটা হচ্ছে ক্লিষ্ট চিত্তবৃত্তি নিরোধ করতে পারলে যোগ সমাধির দ্বারা পুরুষ বা আত্মার কৈবল্য লাভ সম্ভব। এই যে ক্লিষ্ট চিত্তবৃত্তি, যেগুলো কাম, ক্রোধ, হ্যাঁ, এই বিষয়গুলোকে যদি আমি দমন করতে পারি, তাহলে কিন্তু আমার সমাধি লাভ সম্ভব বা কৈবল্য লাভ সম্ভব। এর জন্য কি করতে হবে? যোগ দর্শন দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা আছে। একটা হচ্ছে আপনার বৈরাগ্য আর অভ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলা আছে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই ক্লিষ্ট চিত্তবৃত্তি কিভাবে কিন্তু সেটাকে নিরোধ করা সম্ভব। ঠিক আছে? এছাড়াও বৈরাগ্যকে এরা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আপনার বশীকার বা অপর, এবং ধর্মশেষ বা পর, এইভাবে তারা বৈরাগ্যকে দুটো ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে বশীকার বৈরাগ্য বা অপর বৈরাগ্য, এবং আপনার ধর্মকায় বৈরাগ্য বা পর বৈরাগ্য। এই জিনিসগুলো একটু দেখে নেবেন, সেভাবে কিছুই নেই, একটু পড়ে নেবেন, যদি বুঝতে নেবেন বলবেন। ওকে, তো যাই হোক, আজকের ক্লাস অনেকক্ষণ হয়ে গেল এইটুকু আলোচনায়। এর যে নেক্সট পার্টটি রয়েছে, অর্থাৎ চিত্তভূমি বা অষ্টযোগাঙ্গ বা বাকি যে সমাধির পার্টটি রয়েছে, সেটি আমি আগামীকাল আপনাদের সঙ্গে ক্লাস নেব সন্ধ্যা 7টায়। ওকে, তো এই ছিল আজকের স্যার, ক্লাস। একটা কথা ছিল। প্রশ্ন আছে। হ্যাঁ, বলছি কি দুটো প্রশ্ন জিজ্ঞেস করব? বলুন স্যার, একটি কথা ছিল, জিজ্ঞাসা ছিল। বলছি স্যার, আমি একটি জায়গায় পেয়েছি আর কি, প্রদ্যুৎ মণ্ডলের বইতে, যে চিত্তবৃত্তিকে ক্লিষ্ট আর অক্লিষ্ট, বলুন। বেদবিহিত কর্ম হলো, ক্লিষ্ট আর অক্লিষ্টকে দুই প্রকার বলছে চিত্তবৃত্তিকে। ঠিক আছে? তারপর ক্লিষ্ট আর অক্লিষ্ট দুটোকে মিলে 5 প্রকার বলছেন। তাহলে মানে চিত্তবৃত্তি কয় প্রকার বললে তাহলে ওটা স্যার কি বলবো? হ্যালো স্যার, সুনন্দা ম্যাডাম একটু চুপ করুন, আমি আপনার কথা শুনছি, আরেকজন বলছেন, বলুন। হ্যাঁ স্যার, আমি ঝুমা বলছিলাম স্যার। বলছি আমি প্রদ্যুৎ মণ্ডলের বইতে পেলাম যে চিত্তবৃত্তি ক্লিষ্ট আর অক্লিষ্ট ভেদে দুই প্রকার। এবার আপনি যেটা বললেন যে ক্লিষ্ট বৃত্তিগুলো মানে ক্লেশ দায়ক যেগুলো, আর ক্লেশ নাশক হচ্ছে অক্লিষ্ট, আর উনি বলছেন ক্লিষ্ট আর অক্লিষ্ট এই দুটোকে মিলে উনি 5 প্রকার বলছেন। ওই প্রমাণ, বিকল্প, নিদ্রা, বিপর্যয়, স্মৃতি, এই 5 প্রকার ক্লিষ্ট আর অক্লিষ্ট এই দুটোকে মিলে বলছেন। তাহলে চিত্তবৃত্তি কয় প্রকার বললে কি উত্তরটা দেব? চিত্তবৃত্তি 5 প্রকার, এটা হচ্ছে আপনার প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এবার বলা হচ্ছে চিত্তবৃত্তি আপনার আরো দুই ভাগে হতে পারে, ক্লিষ্ট এবং অক্লিষ্ট। কিন্তু যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে চিত্তবৃত্তি কয় প্রকার, আপনি স্বাচ্ছন্দ্যে 5 প্রকার লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। হ্যাঁ, এবার সুনন্দা ম্যাম বলছিলেন, কি বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, বেদবিহিত কর্ম কি অস্মিতা? বলছি যে বেদবিহিত কর্মটা কি অস্মিতা? বেদবিহিত কর্ম অধর্ম। বেদবিহিত কর্ম হচ্ছে ধর্ম, আর বেদ নিষিদ্ধ কর্ম হচ্ছে অধর্ম। হ্যাঁ, বেদবিহিত কর্ম তাহলে ধর্ম হবে, আমি এটা পড়েছিলাম। আর বেদ নিষিদ্ধ কর্ম কি অধর্ম? হ্যাঁ, অধর্ম অ্যাকর্ডিং টু যোগ। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে বলছি ওই যে মানে চিত্তবৃত্তি 5 প্রকার, এবার এই প্রশ্নটা থাকতে পারে যে 5 প্রকার চিত্তবৃত্তি মানে অবস্থা ভেদে ওইটাকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, ওই যে ক্লিষ্ট আর অক্লিষ্টটা। হ্যাঁ যে এমনি যদি নর্মাল প্রশ্ন দেয় যে চিত্তবৃত্তি কয় প্রকার, সেখানে তো আমরা 5 প্রকারে লিখছি, কিন্তু 5 প্রকার চিত্তবৃত্তিকে আবার অবস্থা ভেদে ওটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা ক্লিষ্ট একটা অক্লিষ্ট। ঠিক আছে, আমি এই বিষয়টা মানে নিয়ে অবস্থা ভেদে যদি হয়তো আমার নোটসে বোধহয় নেই এই জায়গাটা, আছে কি? একটা যদি অবস্থা ভেদে উল্লেখ থাকে যে অবস্থা ভেদে চিত্তবৃত্তি কয় প্রকার, তখন কিন্তু 2 প্রকার লিখতে হবে, যে ক্লিষ্ট আর অক্লিষ্ট। আচ্ছা, অরূপ যে বিষয়টা বলছে অনেকেই শুনতে পাচ্ছ না, বা যে প্রশ্ন করেছিল শুনতে পেলে না, ঝুমা, সেটা হচ্ছে চিত্তবৃত্তি সাধারণভাবে থাকলে আমরা লিখবো 5 প্রকার, আর যদি বলে অবস্থা ভেদে চিত্তবৃত্তি কয় প্রকার, তখন ওই ক্লিষ্ট এবং অক্লিষ্ট এই জিনিসটা উল্লেখ করতে হবে। তবে অবশ্যই আমি এটা আমার খেয়ালে থাকবে, আমি অবশ্যই এটা দেখে নেব, দিয়ে আমরা জানাবো। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, অবস্থা ভেদে বলতে একটু বিষয়টা বিশ্লেষণ করুন না স্যার। যিনি বললেন তাকে একটু বলুন না প্লিজ বিশ্লেষণ করতে। অরূপ বলো। অবস্থা ভেদে এই যে বিষয়টা বললেন, বিষয়টা একটু একদম জানা নেই তো স্যার, একটু যদি ক্লিয়ার করে দেন। অরূপ বলো, ক্লিয়ার করো। সরি যদি ডিস্টার্ব করি, বাট একটু প্লিজ যদি বলে দেন। ম্যাডাম, রাজশ্রী ম্যাম, কোনো চিন্তা নাই, আপনি রিল্যাক্সে কোশ্চেন করুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই বিষয়টা একদমই জানা ছিল না স্যার, একদম নতুন। আমি ওই জন্যই বললাম স্যার। আমারও জানা নেই। ও সরি স্যার, আমি দেখবো রাজশ্রী ম্যাম বা না দেখতে হবে তো কি আছে। এই জায়গাটা আমার একটু অবশ্যই আপনাদের যখন কোশ্চেন উঠেছে বা 2 রকম হয়েছে, আমি অবশ্যই দেখবো, আমার জ্ঞাত যদি কিছু হয় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা এই জায়গাটা আপনারা বই থেকে একটু দেখবেন, আমিও দেখবো, ঠিক আছে স্যার? একটা কোশ্চেন ছিল। আর বলো। চলো আজকে তাহলে এখানে ক্লাস আমি শেষ করছি, আর আপনারা নিশ্চিন্তে থাকুন, দায়িত্ব নিয়েছি আপনাদের সমস্ত কিছু প্রদান করব, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো অনিন্দিতা ম্যাম। স্যার আরেকটা, হ্যাঁ বলছি যে স্বপ্নটা কিসের মধ্যে পড়বে, বিপর্যয়ের মধ্যে না নিদ্রার মধ্যে? কোনটা বলুন তো? স্বপ্ন চিত্তবৃত্তির মধ্যে স্বপ্নটা বিপর্যয় ক্ষেত্রে পড়বে না এই নিদ্রার মধ্যে পড়বে? স্বপ্ন অভিজ্ঞতা, তাই তো? হ্যাঁ, স্বপ্ন অভিজ্ঞতাটা কি নিদ্রার পাঠে পড়বে না এই বিপর্যয়ের মধ্যে পড়বে? নিদ্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে জ্ঞানের অভাব বিষয়ক জ্ঞান, তো সেক্ষেত্রে আমি বলছি কি স্বপ্ন ব্যাপারটা কি নিদ্রার মধ্যে পড়বে না এই বিপর্যয় বা মিথ্যা জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান ওই দিকে পড়বে? স্বপ্ন অভিজ্ঞতাটা আপনার নিদ্রার মধ্যে পড়বে না, তাহলে বিপর্যয়ের মধ্যে পড়বে কি? এখানে একটা জায়গা আছে, গভীর নিদ্রায় জাগ্রত অবস্থার অভিজ্ঞতা অথবা স্বপ্ন অভিজ্ঞতা না হলেও ওইসব অভিজ্ঞতায় অভাবের জ্ঞান হয়, ঠিক আছে? অর্থাৎ গভীর নিদ্রায় জাগ্রত অবস্থার অভিজ্ঞতা, গভীর নিদ্রায় জাগ্রত অবস্থার অভিজ্ঞতা বা স্বপ্ন অভিজ্ঞতা না হলেও ওই সব অভিজ্ঞতার অভাবের জ্ঞান হয়। অর্থাৎ যখন নিদ্রা মানে কি, নিদ্রা মানে হচ্ছে আপনার এমন একটি অবস্থা যেখানে আপনার কোনো জ্ঞান ছিল না, এরকম একটা অবস্থা হয়, এবং সেখানে আপনি পরবর্তীকালে বলেন যে আমার কোনো জ্ঞান ছিল না। এই যে জ্ঞানের অভাব, তা সত্ত্বেও আপনার জ্ঞান হচ্ছে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আমার কোনো জ্ঞান ছিল না, দ্যাট ইজ নিদ্রা। আর স্বপ্ন অভিজ্ঞতা, যে স্বপ্নের ফলে যে সমস্ত জ্ঞানগুলো আমার হয়েছে বা বিষয় আকার আমার হয়েছে, তার সঙ্গে বাহ্য বস্তুত্ব মিল নয়, সেহেতু সেটা আপনার বিপর্যয়ের মধ্যে ফেলতে পারি। বাকিরা আপনাদের নিজস্ব মত প্রদান করতে পারেন, এটা আমার মনে হয়। প্রশ্নটা যেহেতু যোগ দর্শনের নয়, স্বপ্নের সঙ্গে বিষয়টা তো হয় না, কারণ আমরা তো সুষুপ্তিতে স্বপ্ন দেখি না, স্বপ্নের কনসেপ্টটা তো আলাদা স্যার। হ্যালো, আমরা তো এইটা তো বলছি সুষুপ্তি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা ওয়েস্টার্ন ফিলোসফির, সেটা হচ্ছে চিন্তাশীল দ্রব্য আর অচিন্তাশীল দ্রব্য স্বীকার করেছে কোন দার্শনিক? এবার এটা লক করেছি, কিন্তু লক অপশনে কোথাও নেই। ডেকার্ট, বার্কলে, হিউম আর লাইবনিজ আছে। এখানে কি ডেকার্ট দেওয়া যেতে পারে? একটা প্রশ্ন ছিল। হ্যালো,
হ্যালো, বলছি প্রমা আর অপ্রমা দুটাই তো 4 প্রকার করে না? হ্যাঁ, কিছু কিছু গ্রন্থে অপ্রমাকে 3 ভাগে ভাগ করেছে। স্মৃতিকে ওই অনুভব আর স্মৃতি বলেছে। হ্যাঁ, জ্ঞানকে দুটো ভাগে ভাগ মানে করে। ওটা আমরা স্মৃতিকে প্রশ্ন, অপ্রমার মধ্যে ওটা ফেলছে না, প্রশ্নটা দেখে আমরা অ্যান্সার বলবো। তবে তৃতীয় অপ্রমার মধ্যে আমরা পড়বে। প্রশ্নটা দেখবো এবং যেভাবে থাকবে সেইভাবে অ্যান্সার করবো। হ্যাঁ, তৃতীয় অপ্রমার মধ্যেই পড়বে। হ্যাঁ, ওটাই তো বলছি। হ্যাঁ, বলুন, আর কেউ কিছু বলছেন? পল্লবী। হ্যালো, হ্যালো, পল্লবী, হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি ওই যে ম্যাডাম ভালো আছেন তো? হ্যাঁ, আপনার সঙ্গে দীর্ঘদিন কথা নাই, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বলছি ওই ম্যাডাম বললেন অভাব মুখ্যবাদী কোথাও পাইনি, ওটা আছে আপনার প্রদ্যুৎ কুমার মণ্ডলের বই আছে প্রথমে, ওটা আমি দেখেছি। আর প্রশ্নটা হ্যাঁ, প্রদ্যুৎ কুমার মণ্ডলের বইটা আপনি ভারতীয় দর্শনের যে ইয়েটা আছে, ওই বৈশিষ্ট্যগুলো আছে প্রথম চ্যাপ্টার, ওইটা পড়বেন, ওইখানে লেখা আছে অভাব মুখ্যবাদী। হ্যাঁ, ন্যায় দর্শনকে বলা হয়, ওটা লেখা আছে। আর প্রশ্নটা যেটা সেটা হচ্ছে রজ্জুতে সর্বভ্রম, এটা অপ্রমার মধ্যে পড়বে নাকি সংশয়ের মধ্যে পড়বে? রজ্জুতে সর্পভ্রম ভ্রম জ্ঞান। হ্যাঁ, এটা অপ্রমা না সংশয়? সংশয় তো অপ্রমার একটা অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে দুটো অপশন থাকলে কোনটা হবে, অপ্রমা হবে না সংশয় হবে? রজ্জুতে সর্পভ্রম হচ্ছে বিপর্যয়। আমি একটু বলি, এটা অপ্রমা হবে, সংশয় কোনোভাবে হতে পারে না। কারণ সংশয় তখনই হয় যখন একটা বিষয় থাকে কিন্তু আমাদের দুরকম জ্ঞান হয়। দোদুল্যমান অবস্থা, নিশ্চিত জ্ঞানের একটা সংশয় থাকে। দোলায়মান যেটা অবস্থা হয়, মানে দ্বিধা থাকে আমাদের, ওটা এই বস্তুটা ওই বস্তুটা নিশ্চিত জ্ঞান করতে পারি না। কিন্তু এটা হচ্ছে সংশয়ের ক্ষেত্রে, কিন্তু অপ্রমার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তাই আমার মনে হচ্ছে এটা সম্ভাবনা বেশি অপ্রমা হওয়ার। হতে পারে, ঠিক। ওকে ওকে ওকে, যাই হোক, আরেকটা যেটা সেটা হচ্ছে গ্রুপে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, যিনি দিচ্ছেন তার সম্মানার্থেই বলছি, উনি যেন উত্তরগুলো বলে দেন, কারণ প্রশ্ন প্রচুর চলে আসছে, আপনি ক্লাসে আছেন তো শুনুন। কনফার্ম কোনো উত্তর কিন্তু আসছে না, এতে সমস্যা তৈরি হচ্ছে সকলের মধ্যে, প্রত্যেকের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। এটা ও সৈদুল বাবু, উত্তরগুলো যেন একটা পাঠ করে যেন দিয়ে দেয় কিছুক্ষণ পরে, বা কোনো একটা টাইম, কোনো সময়ই দেওয়া হচ্ছে না, এতে কি হবে প্রত্যেকেরই কনফিউজ হচ্ছে। সৈদুল ভাই, যেই দিক, শুধু শহীদুল বাবু না, অনেকেই দিচ্ছেন। হ্যাঁ, সৈদুল ভাই, তোমাকে আরেকটু দায়িত্ব পালন করতে হবে। অনেকেই দিচ্ছেন। তো সৈদুল বাবু উত্তরগুলো অবশ্যই দিয়ে দাও, তোমার কাজ অসাধারণ, মানে তুমি যে করছো এটা সত্যিই একদম ধন্যবাদ, অবশ্যই অসংখ্য ধন্যবাদ, অসাধারণ। কিন্তু উত্তরগুলো এর সঙ্গে দিয়ে দিলে কি হয়, তাতে কনফিউজটা কমে যায় এবং সকলেই উত্তরটা জানতে পারে সঠিক। প্রথমে যদি উত্তরগুলো দিয়ে দেয় সকলে একটু চুপ করুন। ওই শহীদুল বাবু অন্য গ্রুপে আছেন, তো শহীদুল বাবুর কাছে একটা প্রশ্ন রয়েছে যে প্রত্যেকের একটাই দাবি, আপনি যে যা কাজ করছেন সত্যি অসাধারণ কাজ, এবং একই সঙ্গে আপনি যে প্রশ্নগুলো দিচ্ছেন, আপনি যদি দয়া করে উত্তরটা প্রদান করেন তো আমরা সকলে উপকৃত হই। অ্যাকচুয়ালি এইটাই দাবি আপনার কাছে, শুনতে পেয়েছেন সৈদুল বাবু? হ্যাঁ স্যার, উত্তরগুলো দিয়ে দিচ্ছি স্যার, 24 ঘন্টা পর পর উত্তরগুলো দিয়ে দেই। আচ্ছা, 24 ঘন্টা ওরা তো 24 ঘন্টা ধরুন প্রচুর মেসেজ চলে আসে, ফলে আর খুঁজে পায় না, তাহলে কথা পূর্ণ হবে না, কয়েক লক্ষ হয়ে যায় মেসেজ, কয়েক লক্ষ হয়ে যায়। তো যাই হোক, আপনি বাকিরাও কাজ করুন, প্রত্যেকে হেল্প করুন, প্রত্যেকে পাস করার চেষ্টা করুন, 60-তে 60 মার্কস ক্যারি করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখুন। শহীদুল বাবুকে সত্যিই ধন্যবাদ জ্ঞাপন করে আমি ছোট করবো না, অসাধারণ কাজ করছেন আপনাদের জন্য, বা বাকিরা অনেকেই আছেন যারা আরো নিজেদের আগিয়ে দিয়েছেন হাত। তো সত্যি একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের গ্রুপে। আর গ্রুপে অযথা ক্লাস হচ্ছে না, নোট দিচ্ছি না, এই সমস্ত কথা লিখবেন না, ফালতু লিখে লাভ নেই। আমি আপনাদের সমস্ত কিছু প্রোভাইড করব এবং অনেক আগেই প্রোভাইড করব। তো সেখানে সদর্থক বিষয় নিয়ে আলোচনা করুন, প্রশ্ন নিয়ে আলোচনা করুন, এটা আপনাদের অনেক উপকার হবে। আর যারা কোশ্চেন দিচ্ছেন তারা কোশ্চেনটা দেওয়ার আধ ঘন্টার মধ্যে যদি উত্তরটা দিয়ে দেন, বা 10 মিনিট পর উত্তরটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু অনেকের সুবিধা হবে, তাই না? এটা আমার ব্যক্তিগত মত। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি চিত্তবৃত্তির যে দুটো ভাগ বললেন না, ক্লিষ্ট অক্লিষ্ট, ওইটা আরেকবার বলবেন একটু ভাগটা? জীবের বন্ধনের কারণ আপনার ওই নোটগুলো স্যার একটু মনে যে উত্তরে হয়তো দাগ দিতে ভুল হয়েছে একটু মনে হয়। দেহের বন্ধন বলুন আরেকবার। জৈনমতে দেহের বন্ধনের কারণ ভাগটা বললেন না, অবস্থা ভেদে যে দুটো ভাগ আছে, ক্লিষ্ট অক্লিষ্ট, ওই ভাগটা আরেকবার বলবেন একটু?
দেহ বন্ধনের কারণ? হ্যাঁ, জৈন মতে দেহের বন্ধনের কারণ। হ্যাঁ ইয়েতে ওই আপনার এমসিকিউ হ্যাঁ তে? হ্যাঁ এমসি হ্যাঁ ওটা দেখতে হবে হ্যাঁ একবার। না স্যার ও জানতে চাইছে ওই ক্লেশ টাইপটা হচ্ছে স্যার চিত্রবৃত্তি ক্লেশ তো ওটাকে করবেন তো আমাকে একটু পাঠাবেন হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক অবশ্যই আছে। কারেকশন করে দেবো। হ্যাঁ এখানে পূজা ম্যাডাম কিছু বলছিলেন। হ্যাঁ স্যার বলছিলাম চিত্রবৃত্তির যে দুটো ভাগ বললেন না, ক্লিষ্ট অক্লিষ্ট ভেদে যে দুটো, ওই ভাগ দুটো আরেকবার যদি একটু বলে দেন। হ্যালো স্যার। এটা ক্লিয়ার করা নেই তো। শুনছি দাঁড়ান। হ্যালো। ক্লিষ্ট অক্লিষ্ট হচ্ছে ওই যে ক্লেশদায়ক যেগুলোকে আমাদের আপনাদের কষ্ট প্রদান করে, কাম ক্রোধ লোভ এই ব্যাপারগুলো। আর অক্লিষ্ট হচ্ছে যেগুলো ক্লেশ নাশ করে। অর্থাৎ যেখানে আপনার সহানুভূতির ব্যাপারটি রয়েছে, সেই জিনিসটা হচ্ছে আপনার শ্রদ্ধা ভক্তি করুণা বৈরাগ্য, এইগুলোকে ক্লেশ নাশক বলা হচ্ছে বা অক্লিষ্ট চিত্তবৃত্তি বলা হয়েছে। সমরেন্দ্রবাবুর বইয়ে খুব সুন্দর দেওয়া আছে, জায়গাটা একটু পড়ে নিন, অসুবিধা হবে না। হ্যাঁ কেউ একজন বলছিলেন। হ্যালো স্যার। উজ্জ্বল বলছি স্যার। হ্যালো। হ্যাঁ তনুশ্রী ম্যাডাম বলুন। বলছি স্যার, ন্যায় মতে অভাব দুই প্রকার হবে না চার প্রকার হবে? সাধারণত দুই প্রকার, সংসর্গ অভাব আর অনন্য অভাব। তো সেটা অনেক বই চার প্রকার দেওয়া রয়েছে উত্তরটা, সেটাই বুঝতে পারছি না যে ওখানে তো অত্যন্ত ভাব বা প্রাগভাব এগুলো তো তার মানে সংসর্গ ভাবের তো তার উপভাগ। তো ওটা চার প্রকার হবে না দুই প্রকার হবে? প্রথমত ন্যায় মতে অভাব নিয়ে কোনো আলোচনা হয়নি, সম্ভবত আপনি বৈশেষিক মতের কথা বলছেন। তো বৈশেষিকের কথা বলছেন। ন্যায় মতে অভাব দুই প্রকার, সরি বৈশেষিক মতে অভাব দুই প্রকার, ঠিক আছে। আসলে অনেক এমসিকিউ বইগুলো দেখছি তো তার জন্যই স্যার জিজ্ঞাসা করলাম। কনফিউশন হতে পারে। ন্যায় মতে পরিষ্কারভাবে অভাব বৈশেষিক মতে অভাব দুই প্রকার, সংসর্গ ভাব এবং অনন্য ভাব। এইবার যদি আপনার চার প্রকার অপশনে রয়েছে কিন্তু দুই প্রকার নেই, তখন আপনি চার প্রকার করবেন। কিন্তু দুই প্রকার চার প্রকার উভয় রয়েছে, দুই প্রকার করবেন নিশ্চিন্তে, ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার উজ্জ্বল বাবু দাঁড়ান একটুখানি হ্যালো দাঁড়ান, স্যার। আমি শুনছি। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। দানিশ। হ্যাঁ বলছি, মানে আপনি যে বললেন যে এই মাসের মধ্যে আপনি যা কিছু দিবেন মানে পিডিএফ এবং এমসিকিউ দিয়ে শেষ করবেন, তারপরে 1 তারিখ থেকে যে এমসিকিউ চলবে এই মক টেস্ট চলবে, সেই মক টেস্ট গুলো কি এই কোশ্চেনের অ্যান্সারের উপর ভিত্তি করে তৈরি করা হবে তো? দেখুন আপনাকে একটা কথা বলি, এমসিকিউ যেগুলো দিচ্ছি সেগুলো এমসিকিউ আমরা প্র্যাকটিস করুন। মক টেস্টে সেই এমসিকিউ তে কোশ্চেন থাকতেও পারে নাও পারে, কারণ মানে যেগুলো আমরা পড়াশোনা মক টেস্টে আমি নিজে হাতে বই খুঁজে খুঁজে তৈরি করছি যতটা সম্ভব হচ্ছে। মানে যেগুলো আর এমসিকিউ গুলো আমি অনেকগুলো বই থেকে তুলে আপনাদের এমসিকিউ গুলো প্রদান করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমার পক্ষে 5000 এমসিকিউ আপনার 7-8 হয়ে যাবে, যা দেখছি। আমি প্রদান করার এটাই চেষ্টা করছি যে আপনারা যাতে হিউজ প্র্যাকটিস করতে পারেন। এমসিকিউ আমার পক্ষে এই মুহূর্তে সব খুঁটি খুঁটি তোলা সম্ভব নয়, আমি বেশ কিছু বই দেখে আপনাদের সেগুলোকে প্রদান করছি। আর মক টেস্ট যেটি রয়েছে মানে আমি ওটাই বলছি সেটি আমি যেগুলো আমরা হাতে তৈরি করব, বিভিন্ন বই খুঁজে খুঁজে, হ্যাঁ সেগুলো তৈরি করব। তার সঙ্গে এমসিকিউ মিলে যেতেও পারে, না মিলতে পারে। ওকে আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আমি ওটাই বলছি যে যেগুলো আমরা পড়াশোনা করেছি টেক্সট বুক থেকে এবং বিভিন্ন বই থেকে, তার মধ্যে না কিছু কিছু সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। হ্যালো। আরে বাবা সব পাওয়া যাবে, আপনি চিন্তা করবেন না, কেউ চিন্তা করবে না। আপনাদের কাজ হচ্ছে একটাই, পড়াশোনা করুন। না চিন্তা আপনারা একটা টেক্সট বুক সঙ্গে রাখুন, যদি মনে হয় আমার নোটটা আপনাদের কাছে ভালো লাগছে নোটটা সঙ্গে রাখুন, পড়ুন, বই আন্ডারলাইন করুন, নোটটা দেখুন, এমসিকিউ প্র্যাকটিস করুন। নিশ্চিন্তে থাকুন, পরীক্ষায় যে আজকে সাংখ্য দর্শন থেকে কত প্রশ্ন দিয়েছে 274টা, একটা প্রশ্ন আসবে একখানা, এবং সেটাও আসবে সহজ। নিশ্চিন্তে থাকুন, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান। তো নিশ্চিন্তে থাকুন, আপনারা শুধু প্রত্যেকটা অল ওভার সিলেবাসটা কমপ্লিট করুন এবং প্রত্যেকটা জায়গা একটু ভালো করে দেখুন। একটু বেশি গুরুত্ব দিন নীতিবিদ্যা এবং সাইকোলজি, এই জায়গাটায় একটু বেশি গুরুত্ব দিন। ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শনে যে কোশ্চেন আসবে বা লজিকের খুব ইজি থাকবে, চিন্তা করার কোনো কারণ নাই। যেগুলো প্র্যাকটিস করছি সেগুলো বারবার দেখুন। ওকে উজ্জ্বল বাবু। হ্যাঁ স্যার। স্যার ওই সকালে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম যে আকাশতত্ত্ব ন্যায় দর্শন থেকে যেটা দিয়েছে বৈশেষিক, আকাশতত্ত্ব অর্থ কি বলেছে, ওইখানে অপশন দিয়েছিল সাইদুল বাবু, সামান্য উপাধি জাতি আর পদার্থ।
আকাশত্ব তো স্যার এখানে তো, হ্যাঁ আকাশত্ব। হুম। তা স্যার এখানে তো উত্তর উনি করেছেন জাতি করেছেন, কিন্তু জাতি তো হবে না আকাশত্ব স্যার। আকাশত্ব কি? ওটা উপাধি, জাতি আর উপাধি এ দুটোর মধ্যে কনফিউজ হচ্ছে স্যার। আকাশত্ব উপাধি হবে। হ্যাঁ, কিন্তু উনি জাতি করে জাতি উপাধি হবে তো আকাশ। আকাশত্ব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটা মিললো। আর একটা স্যার, ওই বলেন। ভারতীয় দর্শনের চিন্তার সংস্কৃতির উৎস কি, বেদ না উপনিষদ? উৎস স্যার ওই হলে হবে উপনিষদ। উৎস উপনিষদ। এখন বিভিন্ন বই গ্রন্থে তো বেদই বলা আছে। কিন্তু কোনো কোনো জায়গায় বেদও দেখা যাচ্ছে স্যার, বেদও পাচ্ছি। হ্যাঁ, উপনিষদ আছে। উপনিষদ আছে? হ্যাঁ উপনিষদ আছে। কোন গ্রন্থে রয়েছে উপনিষদ? প্রদ্যুৎ কুমার মণ্ডল। বেদও তো আছে, অনেক বইয়েই বেদ আছে। অনেক বই বেদ আছে, হ্যাঁ ওটাই বলছিলাম। হ্যাঁ, এই জায়গাটা আমি কোশ্চেনটা দেখেছি, যদি আমি খুব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ নই, তবে এই যে কোশ্চেনটা আমি দেখেছি যে বেদ আর উপনিষদ নিয়ে একটু কনফিউশন। তো আমার মনে হয় দুটোই যদি থাকে তাহলে উপনিষদটাই বেটার হবে, আর যদি যে আলাদা থাকে সে তো একটা হবে যে কোনো। আপনারা একটু বইটা স্টাডি করুন। প্রথম দিকে ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য আছে ওই জায়গাটা একটু স্টাডি করুন, তাহলে স্বচ্ছ ধারণা হয়ে যাবে। আমিও দেখবো। হ্যালো হ্যালো, প্রশ্নটা কি ছিল? ভারতীয় দর্শনের উৎস নাকি একটা ছিল? হ্যালো স্যার, উৎস হলে উপনিষদ হবে আমার মনে হয়, আর ভিত্তি হলে হচ্ছে বেদ হবে আমার যেটা মনে হয়। বিবেকানন্দ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যে এমসিকিউ গুলো দিচ্ছেন ওগুলো তো প্রত্যেকটা ইউনিটের দিয়ে দিবেন, মানে প্রত্যেকটা গ্রুপের দিয়ে দিবেন? প্রত্যেকটা টপিকের দেবো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। অরূপ বলো। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ অরূপ বলো। বলছি দর্শনের আলোচ্য বিষয় মানে মূর্ত নাকি অমূর্ত নাকি দুটোই? একটা প্রশ্ন পেলাম, আমি তো জানতাম যে অমূর্ত, এখন দেখছি উত্তর সবাই বলছে উভয়, কোনটা হবে? দর্শনের আলোচ্য বিষয়, দর্শনে তো মূর্ত অমূর্ত দুটো নিয়ে আলোচনা করা হয়। এই প্রশ্নটা আমি গ্রুপে দিয়েছিলাম, সবাই কিন্তু ওই উভয়ই বলছে। দর্শনে তো যদি বেশিরভাগ উভয়ই হয় তাহলে অমূর্ত বা বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, এইটাই তো জানি আর কি। একটু দেখবেন তো দর্শনের মূর্ত আলোচ্য বিষয় মূর্ত না অমূর্ত? উভয়ই স্যার অমূর্ত, স্যার অমূর্ত মূর্ত না হলে কিন্তু অভিজ্ঞতাবাদী দর্শনটাকে টোটালি অস্বীকার করা হয়, কিন্তু হিসেব মতো কিন্তু মূর্ত অমূর্ত দুটোই হয়। হ্যাঁ, তা আমি চিন্তা করে বললাম। তবে একটু দেখবেন যদি কেউ মানে কমন সেন্স এটাই বলে। অঙ্গুরা ম্যাডাম কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, বলছিলাম কি আমি তো আজকে ফার্স্ট টাইম জয়েন করলাম। হ্যাঁ, তো বলছিলাম কি এথিক্স আর সাইকোলজির উপরে ক্লাসগুলো কি আগে হয়ে গেছে? না না না, সাইকোলজি ক্লাস ম্যাডাম সবে শুরু করেছেন, আমি এথিক্সটা নেব, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে? তাহলে তো আমি একটু ব্যস্ত থাকি, তো সবসময় জয়েন করতে পারি না, তাই ভাবছিলাম ইউটিউবে যদি পাওয়া যায় সেটা। ক্লাস যা যা হয়েছে পিডিএফ যা দেওয়া হয়েছে ভিডিওতে সব গ্রুপে সব পেয়ে যাবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, যেগুলো দেওয়া হয়নি আমি জানি কোনগুলো দেওয়া হয়নি। আমার একটু সাইকোলজি আর এথিক্সের প্রবলেম। আবার পরের দিন হবে, কালকে আবার কথা বলবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রত্যেককে বলছি, চাকরিটা কিন্তু পেতেই হবে। অন্তত চাকরিটা পরের কথা, আগে আমাদের 60-এর মধ্যে পরীক্ষা হোক বা 50-এ হোক বা সুপ্রিম কোর্টে কি রায় আসে সেটা আমরা দেখব, কিন্তু পরীক্ষা যত মার্কসেরই হোক না কেন, একটা বিষয় আপনাদের প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, 100% মার্কস আমাকে নিতে হবে। সত্যি কথা বলতে আমি যখন 2016-তে পাস করেছিলাম তখন আমার এইটাই টার্গেট ছিল যে একটা কোশ্চেন এমন আসবে না যেটা আমি পারবো না। এই কনফিডেন্সটা থাকবে পরীক্ষা দিতে যাওয়ার দিন সকালবেলায়। এইভাবে প্রিপারেশন নিন, আমি প্রত্যেককে বলছি। এই সুযোগ আর আসবে না, 1000 খানিক সিট আছে। তো যে কজন আমার কাছে পড়ছেন বা যে কজন আমার কথায় আপনারা যাই মনে করুন না, কারণ প্রত্যেককে বলছি যে আপনাকে কিন্তু একটা সিট নিতেই হবে। অর্থাৎ আপনাকে এমন প্রিপারেশন নিতে হবে যাতে আপনি কিন্তু টোটাল মার্কসটা ক্যারি করতে পারেন। এর জন্য খুব চাপ নেওয়ার দরকার নেই যে আমার পড়া হয়নি বা আমি অনেক কিছু জানি না, কোনো চাপ নেই।
এখনো হিউজ টাইম রয়েছে। সত্যি কথা বলতে আপনাদের সঙ্গে শেয়ার করছে, আমি এখনো পড়াশোনায় শুরু করিনি, আমি এখনো একটা মানে পড়াই শুরু করিনি। প্রথম কথা স্যার আপনি কি এক্সাম দেবেন এবার? হ্যাঁ, আপনি ঢপটা এক্সাম পরে দেবেন এবার মারবেন, স্যার? ঠিক আছে, ঢপটা অন্য কোথাও মারবেন। ও আপনি আমার ব্যাচেই তাহলে স্যার তো মূল কথা 2016 হচ্ছে, তেই চাকরি আমি পেয়েছিলেন? প্রত্যেককে আবারও বলছি, কিচ্ছু পড়াশোনা আমি শুরু করিনি, এখনো যারা শুরু করেননি তারাও আমার সমকক্ষ, আর যারা শুরু করেছেন প্রত্যেককে বলবো ধীরে ধীরে চলুন, চাপ নেই, একদম চাপ নেবে না, চাপ নিলে সব গুলিয়ে যাবে। একটা করে দর্শন ধরুন, এটাকে শেষ করুন, এমসিকিউ প্র্যাকটিস করুন, পরেরটা ধরুন। দিনে 3টে 4টে করে টপিক রাখুন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টে টপিক একদিনে শেষ করুন। ভারতীয় দর্শন সকাল রাখলেন, দুপুরে রাখলেন লজিক বা নীতিবিদ্যা বিকেলের দিকে রাখলেন, রাতে রাখলেন কোনো একটা টপিক। এইভাবে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করুন। একটু সময় দিতে হবে, কিন্তু হোপলেস হওয়ার কোনো কারণ নেই, প্রত্যেককে পাস করতে হবে। এই কনফিডেন্সে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে এখনই ছেড়ে দিন। এই সুযোগ জীবনে আর পাবেন না, শেষ সুযোগ, জীবনের শেষ সুযোগ। এই সুযোগ যদি আপনি ইউটিলাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছি, এখন আমাদের হাতে প্রায় 50 দিনের কাছে সময় রয়েছে, তো আপনারা সেটাকে চেষ্টা করুন এবং খুব ভালো করে পড়াশোনা করুন। আর খুব কঠিন কোশ্চেন যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, সেটার উত্তরটা জানার চেষ্টা করুন, লিখে রাখুন, স্কিপ করে চলে যান, উত্তরটা জেনে নিন, চলে যান। আপনাকে সব জানতে হবে এমন কোনো মাথা ব্যথা নেই। আপনি যেটা পড়ছেন কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, সেইটার পুরোটা পড়ুন, এমসিকিউ সলভ করুন, যেটা পারছেন না ডাক দিন বা লিখে রাখুন, ঠিক আছে? এই ছিল আজকের আলোচনা, 10টা প্লাস। আজকের আমি এখানে আমার ক্লাস শেষ করছি, 2-1টা প্রশ্ন নিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ স্যার, সেটা বলছিলাম কি যে পড়ছি সবই ঠিক আছে, কিন্তু শেষের সময় মনে হচ্ছে আমার কিছুই যেন মনে নেই, এই সমস্যাটা হচ্ছে হবে, স্যার। চিন্তা নেই, ওটা হবেই। এত টেনশন। পরীক্ষা যত এগিয়ে আসবে তত সব ভুলে যাবেন, সব মানে শেষ, ঠিক আছে? এইটাই ঘটবে, কোনো চাপ নেই। এমসিকিউ প্র্যাকটিস করুন, এমসিকিউ প্র্যাকটিস করুন, পড়ুন, এমসিকিউ প্র্যাকটিস করুন। যত এমসিকিউ প্র্যাকটিস করবেন আপনার কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? যত এমসিকিউ আপনি স্যার প্র্যাকটিস আমি করবেন। টেক্সট বই বেশি পড়তে পছন্দ করি, টেক্সট বইগুলোই কমপ্লিট করি। টেক্সট বই পড়ুন, আন্ডারলাইন করুন এবং আমার নোটটা পাশে রাখুন। পাশ্চাত্য দর্শনের জন্য আমার নোট, সত্যি কথা বলতে আমি নিজে বলছি না, মানে আমি নিজে আমার প্রশংসা করব না, তবে আমি যে নোটগুলো তৈরি করেছি আমার মনে হয় ভালো নোট হয়েছে। এগুলো পড়লে আপনাদের উপকার সত্যি হবে। স্যার আমাকে খুব ভালো লেগেছে বলে বলে আমি আপনার ইয়ে করেছি। আমার খুব ভালো লেগেছে, আপনার প্রশ্নের ধরনগুলো খুব সুন্দর, হ্যাঁ সুন্দর লেগেছে। শর্ট টাইমে আমি আপনাদের একটাই উপদেশ দেব, উপদেশ বলতে আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, টাইমটা একটু আপনাকে দিতে হবে। সংসার আছে, চাকরি আছে, এসব বলতে গেলে হবে না। আর এসব যদি অজুহাত দেন তাহলে ছেড়ে দিন, ঠিক আছে? আমারও প্রচুর চাপ, স্যার তো সবারই চাপ আছে লাইফে, প্রত্যেকটা ব্যক্তির চাপ আছে, তার মানে এই নয় যে আমি আমার মূল লক্ষ্য থেকে পিছিয়ে যাব। তাই প্রত্যেকে পড়াশোনা করুন এবং আমি আবারও বলছি, যে জায়গাটা আপনার কঠিন মনে হচ্ছে আমাকে বলুন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এক একটা টপিক ধরুন, আজকে আপনি ধরলেন, ধরুন কোনো একটা প্লেটো ধরলেন, তো প্লেটোটা পড়ে নিন, প্লেটো পড়ে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিন, দেখুন আমার নোটের সঙ্গে মিলছে কিনা। যদি নোটে না থাকে তাহলে অবশ্যই দাগ দিন, সেটাকে জেনে নিন। প্লেটোর ওপর এমসিকিউ সলভ করুন, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসবে প্লেটো জ্ঞানের কয়টি স্তর স্বীকার করেছে, তো এই ধরনের অ্যাকচুয়ালি চাপ দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার কনফিডেন্স বাড়াতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার। বলুন স্যার, একটা ডিউ রেসপেক্ট স্যার, কয়েকটা বই মানে এখন তো অনেক এমসিকিউ বই বাজারে চলে, তো স্যার যদি একটু লেটেস্ট যদি কয়েকটা বই যদি আমাদের একটু এমসিকিউর বই সাজেস্ট করতেন তাহলে একটু সুবিধা হতো আর কি। হরিপদ রথ, দর্শন অভিজ্ঞা, অক্সিজেন পাবলিকেশন, রাকেশ সরকার, সাঁতরা পাবলিকেশন, তপতি পাবলিকেশন। স্যার এগুলো কি এখন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে? এটা আমি বলতে পারবো না, এই বইগুলো আপনারা দেখতে পারেন। স্যার এগুলো গত এসএলএসটি তে পড়েছিলাম স্যার, নতুন কিছু থাকলে একটু প্লিজ জানাবেন স্যার। গতবার এই বুকগুলো ফলো করেছি। রাকেশের বইটা নতুন তো, রাকেশের বইটা খুব পরিচিত, আমরা একসঙ্গে পড়েছি, মানে আমাদের থেকে সিনিয়র, সম্ভবত অরূপের ব্যাচমেট নাকি বড় অরূপদা? স্যার কোন প্রকাশনী থেকে বেরিয়েছে যদি একটু বলেন? অক্সিজেন পাবলিকেশন। কোশ্চেনের সংখ্যা কম, তবে ওখানে কোশ্চেন এবং বিষয়বস্তু অ্যানালিসিস করেছে, ভালো করেছে।
তবে কোশ্চেন হিউজ প্র্যাকটিস করতে গেলে হরিপদ রথ দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর স্যার কোশ্চেন ওটা আছে। রয়েছে, হ্যাঁ, স্যার ওটা রয়েছে, গতবারেরটা রয়েছে স্যার। একটা কথা আপনাদের বলি, আমি মোটামুটি বিভিন্ন বই থেকে প্রশ্ন তুলছি, শুধুমাত্র আমার হ্যাঁ, হ্যাঁ, হরিপদ রথ থেকে কোনো প্রশ্ন তুলিনি। আমি প্রত্যেককে সাজেস্ট করছি আচ্ছা, হরিপদ রথটা আপনারা পড়ুন, অন্যান্য সমস্ত বই থেকে আমি আচ্ছা। প্রশ্ন দিয়ে দেবো, চাপ নাই। ওকে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আজকের ইউ ক্লাস স্যার, এখানে শেষ এটাই একটু করছি। জানার ছিল। হ্যাঁ, আর কারোর কোনো ওকে কথা ওকে শুনবো না স্যার। আজকে। সকলকে ধন্যবাদ, স্যার গুড নমস্কার। নাইট। আগামীকাল 7টার সময় ক্লাস। স্যার একটা কথা ছিল স্যার।